আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। এবং আজকে আমরা পড়ব জীববিজ্ঞানের আমাদের 11 নম্বর অধ্যায়ের সেকেন্ড লেকচার। লাস্ট লেকচারে কিন্তু আমরা মোটামুটি বলা যায় উদ্ভিদ প্রজননের যে পার্টগুলো ছিল, যেগুলো থেকে রেগুলারলি কোয়েশ্চেন চলে আসে, সেই জিনিসগুলো কিন্তু আমরা টুকটাক দেখে ফেলছি। ওকে, তো আজকে আমরা কি দেখবো? আজকে আমরা মেইনলি বাকি যে অংশটা আছে, প্রাণী প্রজননের যে অংশটা, সেই অংশটা দেখে নিব। আচ্ছা, এরপরে এদিকে চলে আসো, তাহলে দেখো আমরা কি পড়বো। এখানে শুরুতে সুন্দর করে প্রাণী প্রজনন পড়বো, নিষেক পড়বো। এই যে হরমোন সংক্রান্ত কিছু জায়গা থেকে এমসিকিউ চলে আসে, তো এই এমসিকিউ গুলো আমরা এখান থেকে দেখে নিব। তারপরে গর্ভধারণ দেখবো, ভ্রূণের বিকাশ দেখবো, মানব ভ্রূণের বিকাশ, অমরার কাজটা যেগুলো পরীক্ষাতে হয় সেগুলোও দেখে নিব। এবং এইডস থেকেও কিন্তু প্রত্যেক বছর তোমার এমসিকিউ চলে আসে, তো আমরা এখান থেকে এইডসটাও মোটামুটি দেখে নিব। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা আস্তে ধীরে শুরু করে দিই। তাহলে দেখো পোলাপান, নিষেক জিনিসটা কি? নিষেক জিনিসটা কিন্তু এর আগের লেকচারেও আমরা এটা বলতেছিলাম যে নিষেক জিনিসটা হলো যে তোমার শুক্রাণু আর ডিম্বাণু, এই দুইটা জিনিস একসাথে মিলিত হবে। শুক্রাণু প্লাস ডিম্বাণু, এই দুইটা জিনিস একসাথে মিলিত হয়, তাকেই মিলিত হয়ে কি তৈরি করে? দেখা যাচ্ছে জাইগোট তৈরি করে। তৈরি করে যে জিনিসটা, যেই কোষটা তৈরি হয়, তাকে আমরা বলতেছি জাইগোট। তাহলে এই যে শুক্রাণু আর ডিম্বাণু একসাথে মিলিত হয়ে যে জাইগোট তৈরি করতেছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি নিষেক। এখন তাহলে বলো তো দেখি পোলাপান, নিষেকের ক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখা লাগবে। বলো পোলাপান, নিষেকের ক্ষেত্রে তোমাদের যেটা খেয়াল রাখা লাগবে, নিষেকটা কোন জায়গায় হইতেছে, এর উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। একটা কি দেখো তো, বহি নিষেক, আর একটা কি বলতো ভাইয়া, আরেকটা অন্ত নিষেক। তাহলে বহি নিষেক জিনিসটা কি? যদি নিষেকটা হয় তোমার দেহের বাইরে, প্রাণীর দেহের বাইরে হয়, তখন এটাকে বলছি আমরা বহি নিষেক। আর যদি নিষেকটা হয় প্রাণী দেহের ভেতরে, তখন ওইটাকে বলতেছি ভাইয়া আমরা অন্ত নিষেক। তাহলে প্রাণী দেহের বাইরে যেমন কি, ধরো এইটা হইতেছে একটা, ধরো এটা ধরো একটা রুই মাছ, ঠিক আছে, এটা ধরো একটা রুই মাছ। আচ্ছা, এটা ধরো হইতেছে রুই মাছ, এবং ধরো এটা একটা মেয়ে রুই মাছ। এখানে ধরো আমরা একটু অল্প একটু লিপস্টিক দিয়ে দিলাম, এটা ধরো একটা মেয়ে রুই মাছ, ঠিক আছে। আচ্ছা, এই দিক দিয়ে ধরো, এই দিক দিয়ে দিয়ে দিতেছে আমরা পেছনে, ধরো হইতেছে আমরা আরেকটা রুই মাছ, এটা ধরো হইতেছে আরেকটা রুই মাছ। তাহলে এই যে দুইটা রুই মাছ, তারা কি করবে? তারা যখন পানির মধ্যে থাকবে, তখন তাদের যখন নিষেক হবে, ঠিক আছে, এটারে দিয়ে দিলাম যে ধরো এটা ছেলে রুই মাছ, এটা ঠোঁট কালো। আচ্ছা, এই পাশে দেখো, তাহলে এখানে কাহিনী যেটা হবে, মেয়ের ওই মাছটা ফার্স্ট হচ্ছে ডিম কি করবে, ডিম হইতেছে সুন্দর করে সে তোমার ওই নদীর পানির মধ্যে, স্রোতের মধ্যে তার ডিমগুলো ছেড়ে দেয়। সে ডিমগুলো ছেড়ে দেয়। তারপর পুরুষ রুই মাছ সে কি করে বলতো, ডিমগুলোই কি বলতো ডিম্বাণু, তাহলে সে ডিম্বাণু গুলো ছেড়ে দিল, আমরা কিন্তু ডিম্বাণু পেয়ে গেলাম। এরপরে চলে আসো যে পুরুষ রুই মাছ যে আছে, সে কি করে বলতো, সে সুন্দর করে তার এই যে শুক্রাণু যেগুলো ছিল, এগুলো হইতেছে ছেড়ে দিবে। তো শুক্রাণুগুলো এখানে ছেড়ে দিল, তাহলে দেখো ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে যাবে একসাথে। এবং মিলিত হয়ে তারা কি বানায় ফেললো বলতো, মিলিত হয়ে তারা বানায় ফেলতেছে তোমার, তারপর সে জাইগোট হবে, জাইগোট থেকে আবার নতুন করে কি হলো বলতো, নতুন করে হইতেছে রুই মাছ হবে। তাইলে দেখো যে যখন এই নিষেকটা হইতেছে দেহের বাইরে, দেখো এটা কিন্তু দেহের ভেতরে হইতেছে না, তখন এটাকে আমরা কি বলি বলতো, তখন এটাকে বলতেছে আমরা বহি নিষেক। অন্ত নিষেকটা কি? যখন দেহের ভেতরে হয়, ঠিক আছে, যখন দেহের ভেতরে হয় তখন এটাকে বলতেছে আমরা অন্ত নিষেক। দেহের ভেতরে কিভাবে হয়, কোথায় হয়, আমরা সামনে পড়বো, মানব প্রজননের পার্টটা পড়ার সময় হইতেছে আমরা তখন দেখতে পাবো যে দেহের ভেতরে কোন জায়গাতে নিষেকটা হয়। ওকে, আচ্ছা তাহলে দেখো বললাম, তাহলে আমাদের মাথায় রাখলে বহির্নিষেক কোথায় হয়? বহির্নিষেক হইতেছে দেহের বাইরে হলো, এবং মানে মানে কোন প্রাণীদের মধ্যে হয়? আমাদের হবে হইতেছে তোমার বিভিন্ন রকমের মাছ, ব্যাঙ, মানে যারা পানির মধ্যে থাকে, এটা তাদের নর্মালি হয় আর কি, মাছ ব্যাঙ যারা পানির মধ্যে থাকতেছে। এবং ব্যতিক্রমটা হলো হাঙর, এটা খুব ইম্পর্টেন্ট। মাছ ব্যাঙ যতটা ইম্পর্টেন্ট, হাঙর এর থেকে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে এমসিকিউ। ওকে, এরপরে অন্তর্নিষেক কারা? যারা ডাঙাতে থাকবে, ঠিক আছে, পানিতে যারা থাকে না, যারা ডাঙাতে থাকতেছে, তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই ভাই বলতো, তাদের ক্ষেত্রে আমরা অন্ত নিষেকটা দেখতে পাই। আচ্ছা, এখান থেকে চলে আসো, বহি নিষেক ঘটে কোন ক্ষেত্রে? এরপরে চলো আমরা এমসিকিউ। বহি নিষেক, তাহলে যারা পানিতে থাকে বলো, আরশোলা তেলাপোকা পানিতে থাকে, থাকে না? ইলিশ থাকে, হ্যাঁ ইলিশ পানিতে থাকে, তাহলে ইলিশের ক্ষেত্রে কি হবে, বহি নিষেক হয়ে যাবে। নিচের কোন প্রাণীতে অন্ত নিষেক ঘটে? কোন প্রাণীতে অন্ত নিষেক ঘটে? দেখো, তেলাপিয়া পানিতে বহি নিষেক, ব্যাঙ পানিতে বহি নিষেক, ইলিশ পানিতে বহি নিষেক। ব্যতিক্রম কি দেখছিলাম, হাঙর। দেখছো, কোয়েশ্চেন এটা মিছিল দিয়ে পরীক্ষাতে আসছে, তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটার গুরুত্ব অপরিসীম, ভালো করে এটা পড়া লাগবে। ওকে, আচ্ছা এইগুলা যদি পড়া হয়ে যায়, এরপরে চলো আমরা সামনের দিকে যদি যাই। এখানে বহি নিষেক কাকে বলে, বলে দিলাম মাত্র তোমাদেরকে, যে যে নিষেকটা কি হবে, দেহের বাইরে হইতেছে, তাকে আমরা বলে দিয়েছি বহি নিষেক। ওকে, তাকে আমরা বহি নিষেক বলে দিলাম। আচ্ছা, তারপরে চলো আমরা সামনের দিকে যাই। বহিঃনিষেক বলতে কি বুঝি, একই জিনিস তোমাকে আবার, তখন এখানে দেখো পোলাপান, আমরা কিন্তু নর্মালি যেটা জানি যে সৃজনশীলের জ্ঞানমূলকটা নর্মালি একটা বাক্যে লিখা লাগে। তো তোমরা যখন এরকম বুঝো, এরকম আসবে, তুমি ফার্স্টে জ্ঞানমূলক একটা বাক্যে লিখবা, তারপরে কি লিখবা, তুমি একটু এক্সপ্লেন করে লিখবা যে এইরকম
এরকম এরকম হয়, অন্তঃনিষেকে এরকম এরকম হয়তো, বহির্নিষেকের এক্সাম্পল এগুলো দিয়ে দিবা, তাইলেই হচ্ছে তোমার ক্ষয়ের জন্য কিন্তু অ্যান্সারটা হয়ে গেল। আচ্ছা, এরপরে চলে আসি যে হচ্ছে আমাদের এখান থেকে প্রজনন সংক্রান্ত হরমোন। আচ্ছা, এই যে প্রজনন সংক্রান্ত হরমোন গুলো, মানে এখান থেকে তুমি ভালো করে যে জিনিসটা হচ্ছে পড়ে নিবা সেটা হলো আমাদের গ্রন্থিগুলো হচ্ছে ফার্স্টে তোমাদের ভালো করে হচ্ছে পড়া লাগবে, গ্রন্থিগুলো যে কোন কোন গ্রন্থি থেকে প্রজনন সংক্রান্ত হরমোন গুলো হচ্ছে আসতেছে। ও ভালো কথা, এখন তোমাদের এই জায়গা থেকে দেখা যায় ইন্টারমিডিয়েট বুঝলি, তোমরা তো এসএসসি তে আসছো, এসএসসি তে দেখা যায় তোমাদের এই জায়গা থেকে সবচেয়ে বেশি কনফিউশনটা থাকে। ওকে, যে হইতেছে কোথা থেকে হরমোন আসলো, সে কি হরমোন জিনিসটা কি, ফার্স্ট কথা হচ্ছে হরমোন কি, তারপরের কথা হলো হইতেছে গ্রন্থি কি, এইরকম জিনিসপত্র আছে। তাহলে চলো ফার্স্ট হচ্ছে আমরা এই জিনিসগুলোর বেসিক জিনিসগুলো একটু হচ্ছে দেখে নিই। ফার্স্ট কথা হলো গ্রন্থি হলো তোমার এরকম একগুচ্ছ কোষ মিলে তৈরি হওয়া কোনো একটা টিস্যু। ওকে, গ্রন্থি কি বলতো, একগুচ্ছ কোষ মিলে তৈরি হয়েছে কোনো টিস্যু বা কোনো একটা অঙ্গ, যেই অঙ্গটার পাওয়ার আছে সে কি করতে পারে, কোনো জিনিসপত্র সে ক্ষরণ করতে পারে, কোনো একটা রস বা রাসায়নিক পদার্থ তারা কি করতে পারে বলতো, তৈরি করে ক্ষরণ করতে পারে। তো যারা এরকম হইতেছে তোমার একগুচ্ছ কোষ টিস্যু বা অঙ্গ, যে কোনো রকমের রাসায়নিক পদার্থ ক্ষরণ করতে পারতেছে, ওদেরকে বলতেছে গ্রন্থি। এখন তোমাদেরকে যদি বলে একটা গ্রন্থি নাম বলো, তোমরা ওরে ভাই তোমরা একদম কোত্থেকে কই চলে যাও, বলো ভাই পেটের মধ্যে আছে যকৃৎ, বৃহত্তর গ্রন্থি, তারপরে হইতেছে কি আছে, হইতেছে অগ্নাশয়, এই পিটুইটারি, যারা ব্রিলিয়ান্ট তারা বলে ভাই পিটুইটারি, ঠিক আছে, যারা টপার আছে বলে ভাই পিটুইটারি। কিন্তু দেখো আমরা কিন্তু হচ্ছে না চারপাশে অনেক গ্রন্থি পাই, যেমন তো এইগুলো আমরা গুনি না, এদেরকে গ্রন্থি মনেই হয় না। যেমন দেখো তো আমাদের একটা ইজি একটা হলো যে তুমি যে পরীক্ষা শেষে যখন রেজাল্ট দেয় তখন যে কান্নাকাটি করো, ঠিক আছে, রেজাল্ট খারাপ হয়েছে বাসায় এসে অনেকে আগে ভাগেই কান্নাকাটি করতে দেয়, যে আমি যদি কান্নাকাটি করি তাহলে হইতেছে আমার আর বকবে না, মারবে না, যে কান্নাকাটি করো, তাহলে দেখো চোখের পানি ক্ষরণ হইতেছে না, বের হইতেছে না, কোত্থেকে আসে, অশ্রু গ্রন্থি থেকে আসে, ল্যাক্রিমাল গ্রন্থি থেকে আসে। তারপরে যদি হচ্ছে তোমাকে আমি বলি, এরপরে ধরো আর কি আছে, এই যে ধরো তোমাদের এই যে আমরা যে কথা বলতেছি, খাবার খেতেছি, লালা বের হইতেছে, লালা কোত্থেকে আসে, লালা গ্রন্থি থেকে, এটাও দেখো আমরা সামনে দেখতে পাই। এই যে আমরা ঘামি, ঠিক আছে, আমরা যে ঘামি, ঘাম বের হয়, ওটা কোত্থেকে হচ্ছে, ঘর্মগ্রন্থি থেকে আসছে, সোয়েট গ্ল্যান্ডস থেকে আসতেছে ঘামগুলো। তারপরে ধরো আমরা যে হইতেছে, যে দেখো না যে আমার মতো অনেক মানুষ আছে যারা দেখবা ঘুম থেকে উঠলে মনে হয় তোমার হইতেছে মুখের মধ্যে, স্পেশালি হচ্ছে নাকের আশেপাশে 2 লিটার তেল জমে আছে, এরকম একটা ফিলিংস চলে আসে। তাই না? দেখো তো যে তেল এগুলো আসতেছে কোথায়, ক্ষরণ হইতেছে তো কোষের কোনো না কোনো কোষ থেকে, গ্রন্থি থেকে আসতেছে, ওগুলো আমরা কি বলি, তৈল গ্রন্থি বলা হয়, ঠিক আছে, বা সেবাসিয়াস গ্ল্যান্ড বলে। আচ্ছা, যে এইরকম জিনিসপত্র, তাহলে পোলাপান দেখো মানে হচ্ছে ক্ষরণ করলে হচ্ছে গ্রন্থি। এখন পোলাপান তাহলে গ্রন্থি জিনিসটা বুঝলাম, গ্রন্থি হইতেছে আবার হচ্ছে 2 রকমের, গ্রন্থি হলো কি 2 রকমের। আচ্ছা, একটা হলো অন্ত করা, বহি করা। আচ্ছা, ওইগুলোতে পরে আসি। তাহলে পোলাপান একটা জিনিস চিন্তা করে দেখো, যে ধরো এইটা হইলো তোমার বাড়ি, ঠিক আছে, এখন তোমরা খেয়াল করে দেখবা তোমার বাড়ির সামনে এরকম পিচ্ছে একটা রাস্তা আছে, একটা গলি আছে, এবং ওই গলিটা কিন্তু বলা যায় কি বলতো পোলাপান, তোমাদের পার্সোনাল রাস্তা না, একটা বাড়ির মানে এই জায়গা দিয়ে তুমিই যাওয়া আসা করো। তাহলে বললো বাড়ির সামনে যে হচ্ছে যে রাস্তার মালিকটা অনেকটা বলতে পারে তোমরাই, এবং তুমি হইতেছে বাড়ির এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতেছো, এবং এখানে বলা যায় যে হইতেছে কি বলা যায়, তুমি এই গলিটা দিয়ে অল্প একটু দূরে কাছে যাওয়া আসা করতে পারো, খুব বেশি দূরে কিন্তু তুমি এগুলো দিয়ে চাইলেও যাইতে পারবা না, ঠিক আছে। যেমন আমার গ্রামের বাড়ি হলো হচ্ছে নেত্রকোনা। আচ্ছা, তোমাদের সাথে আমি ঠিক খেয়াল নাই কোনো ক্লাসে পরিচিত হয়েছি কিনা, তোমাদের মাঝখানে অনেকগুলা ক্লাস নিয়ে পরিচিত হইতেছি না। বাড়ি পরিচয় যেহেতু বলছি, একটু নামও পরিচিত হয়ে নেই। আমার নাম হলো তারিফ আহমেদ চৌধুরী। পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আর যেটা বলতেছিলাম, বাড়ি হলো নেত্রকোনা। আচ্ছা, বললাম দেখো, যে ধরো তোমরা বললা যে ভাই আমরা হইতেছে আপনার বাড়িতে বেড়াইতে আসবো, নেত্রকোনাতে বেড়াইতে আসবো, তাহলে এখন বলো তুমি কি এই গলি দিয়ে আসতে পারবা? তুমি তো গলি দিয়ে আসতে পারবে না, তোমার কি করা লাগবে, এই দিক দিয়ে চলে যেতে একটা মহাসড়ক। ওকে, এই দিকে একটা হচ্ছে মহাসড়ক চলে যেতেছে, তোমার কি করা লাগে বলো তো, সুন্দর করে এখান থেকে এই মহাসড়কে উঠে চলে আসা লাগবে, ঠিক আছে, সুন্দর করে এখানে এই মহাসড়ক আসা লাগবে। তখন বললো মহাসড়কের মালিক কি তুমি না, মহাসড়ক দিয়ে কিছু মানুষ এইদিকে যাইতেছে ওইদিকে যাইতেছে, এক একজন একদিকে যাইতেছে, তুমি উঠে পড়বা, তোমার বাস যাইতেছিল তোমার নিয়ে আসবে, এরকম না ব্যাপারটা। এখন কাহিনী হচ্ছে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু গ্রন্থির ক্ষেত্রে গ্রন্থিটা যেখানে আছে তার উৎপন্ন রাসায়নিক পদার্থ কাছেই চলে যায়। যেমন তোমাকে যদি আমি বলি গ্যাস্ট্রিক গ্রন্থির কথা চিন্তা করো, গ্যাস্ট্রিক গ্রন্থি বা আমাদের হচ্ছে যে পাকস্থলীর যে গ্রন্থিটা থাকে কোথায়, পাকস্থলীর গায়ে, এবং তোমার রসটা কোথায় লাগে, পাকস্থলীতে লাগে। রস কি 3 কিলোমিটার দূরে যাওয়া লাগে? লাগে না তো, কাছেই থাকা লাগে। তো এর হইতেছে দেখা যায় ওই গ্রন্থির গায়ে ছোট একটা নালী থাকে, নালী দিয়ে ডিরেক্ট হইতেছে রসটা পাকস্থলীর মধ্যে চলে যায়। তো এইরকম গ্রন্থিগুলোকে বলা হয় কি জানো, এইরকম গ্রন্থিগুলোকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। এরকম গ্রন্থিগুলোকে বলি আমরা বহিঃক্ষরা গ্রন্থি।
গ্রন্থি। এবং এখন দেখো আবার কিছু কিছু গ্রন্থি আছে যাদের উৎপন্ন রাসায়নিক পদার্থ অনেক দূরে যাওয়া লাগে, যেমন পিটুইটারি বলে একটা গ্রন্থি আছে, এই গ্রন্থি থেকে বের হয় গ্রোথ হরমোন। তো গ্রোথ হরমোন কি করে, তোমার দেহের বৃদ্ধি করে। এখন তোমার দেহের বৃদ্ধি তো হাতের বৃদ্ধি হলে তো চলবে না, পায়ের বৃদ্ধি হলে চলবে না, তোমাদের প্রত্যেকটা অঙ্গেরই হয়েছে সমানুপাতিক করে বৃদ্ধি হওয়া লাগবে যখন তোমার বৃদ্ধি হবে। তাহলে দেখো তো, ওই গ্রোথ হরমোনটা কিন্তু তোমার বডির সমস্ত জায়গাতে সমস্ত কোষে যাওয়া লাগবে। এখন এই পিটুইটারি গ্রন্থি এটা গ্রোথ হরমোন ক্ষরণ করতেছে, সে তো সব জায়গায় নালির সাপ্লাই দিতে পারবে না। তাহলে সে কি করে বলতো, সে হইতেছে তখন খেয়াল করে দেখে তার তো নালী নাই, ঠিক আছে, তার তো হইতেছে নালী নাই, সে তখন খেয়াল করে দেখে, আচ্ছা ধরো এটা হলো আমাদের সেই পিটুইটারি গ্রন্থি। তো তখন সে দেখে তার পাশ দিয়ে কি যাইতেছে, তার পাশ দিয়ে যাইতেছে একটা হচ্ছে রক্তনালী। এবং তখন তার মনে পড়ে, আই হাই, রক্ত তো কি করে পুরো দেহের সমস্ত কোষের আশেপাশে ঘুরে বেড়াইতেছে, আমি এক কাজ করি, আমি কি করি, এই আমার যে হইতেছে যে হরমোনটা যেটা তৈরি হইলো, ওটার গ্রোথ হরমোনটা রক্তের মধ্যে দিয়ে, রক্ত যেখানে যাবে ও সেখানে চলে যাবে, বুঝতে পারতেছি। তাহলে এই যে পিটুইটারির মতো যারা হইতেছে কিছু গ্রন্থি টন্থি আছে যাদের কি নাই বলতো, কোনো রকমের হইতেছে তোমার নিজস্ব কোনো নালী নাই, যারা হইতেছে মহাসড়ক দিয়ে চলে, আমার মতো যারা হচ্ছে গরিব, তাদের ক্ষেত্রে কি হবে বলতো, তাদের নাম হবে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাইলে এটা আমরা কি দেখলাম, অন্তঃক্ষরা গ্রন্থি। এবং এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, তারপরে সেটার আরেকটা নাম দেখো, নালী থাকে না, তাহলে এটার আরেকটা নাম হলো অনাল গ্রন্থি। এটার আরেকটা নাম হলো অনাল গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি, অনাল গ্রন্থি। তারপরে এইদিকে চলে আসো, এটার আরেকটা নাম হলো কি, দেখো যে এটার আরেকটা নাম হবে তোমার সনাল গ্রন্থি, সনাল গ্রন্থি। বা এটার আরেকটা নাম হবে বহিঃক্ষরা গ্রন্থি, সনাল গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, তারপরে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি বের হয়, হরমোন বের হয়। আচ্ছা, তারপরে আমাদের বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি বের হবে, এনজাইম বের হবে। ঠিক আছে, এনজাইম বের হবে। আচ্ছা, এখন তোমাদের পরের কোয়েশ্চেন আসে, তাহলে এখানে আমি আবার লিখে দিই যে আমরা এতক্ষণ ধরে কি পড়তেছিলাম, আমরা এতক্ষণ ধরে দিয়েছিলাম গ্রন্থি। তাহলে এটা একটা গ্রন্থির প্রকারভেদ, এইটা একটা গ্রন্থির প্রকারভেদ। আমরা এতক্ষণ ধরে গ্রন্থি দেখতেছিলাম, যেটা হলো দুই প্রকার। ওকে। আচ্ছা, এখন তোমাদের মনে পরবর্তীতে হচ্ছে কোয়েশ্চেন আসবে যে ভাই, হরমোনের কাজ কি, এনজাইমের কাজ কি, দুটোর মধ্যে ডিফারেন্স কি। এটা দেখা যায় তোমাদের এসএসসি লাইফে সবচেয়ে মানে কি বলে কনফিউজিং জিনিস, যে এনজাইম কি হরমোন কাজ। হরমোন হলো এটা রাসায়নিক প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া না, সে হচ্ছে পুরো তোমার দেহের একটা প্রক্রিয়া, সে তোমার শুরু করে বা একটা নিয়ন্ত্রণ করে। যেমন দেখো, গ্রোথ, তোমার দেহের বৃদ্ধি, এটা একটা প্রক্রিয়া না। তাহলে দেখো, এবং গ্রোথের ভিতরে অনেক কাজ হয়, তোমার কোষ বিভাজন হওয়া লাগবে, অনেক রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া আছে, কত কিছু আছে, কিন্তু এটা কন্ট্রোল করতেছে বা শুরু করতেছে কি, গ্রোথ হরমোন। তারপরে দেখবে যে আমরা যে প্রজনন সংক্রান্ত, এই যে তোমরা যারা টিনেজার আছো, তাহলে দেখো যে তোমরা যারা বয়সন্ধিকালে আছো, তোমরা আস্তে আস্তে কি হচ্ছে দেখো তো, তোমরা হচ্ছে শিশু বাচ্চা কাচ্চা থেকে বড় হয়ে যাইতেছে। তাহলে দেখো তোমার বডিতে অনেক রকমের চেঞ্জ আসতেছে, এই চেঞ্জ গুলোর জন্য কি আছে, হরমোন লাগতেছে। তাহলে দেখো সে যে হরমোনের কাজকর্ম হইতেছে এরকম। সে কি করবে বলতো, একটা প্রক্রিয়া চালু করবে বা একটা প্রক্রিয়া শুরু করবে, বা ব্যাপারটা সে কন্ট্রোল করে। এনজাইম কি, এনজাইম হলো, তোমরা কেমিস্ট্রিতে প্রভাবক পড়ছো না, এনজাইম হলো এক ধরনের, সোজা বাংলায় সে হলো প্রভাবক। সে কি করে, যে ধরো যে তুমি যেরকম রাসায়নিক বিক্রিয়া পড়ছো না, যে এ প্লাস বি মিলে কি হয়, হয়ে যায় হচ্ছে সি, এখানে ডি থাকলে তাকে আমরা কি বলছি, প্রভাবক। তো এনজাইম হলো ডিরেক্ট হলো প্রভাবক। সে কি করে, আমার দেহের ভিতরে যত রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হইতেছে ওদেরকে প্রভাবিত করতেছে। তাহলে দেখো তো, বুঝতে পারতেছি এনজাইম হলো জাস্ট একটা একটা বিক্রিয়াকে সে প্রভাবিত করবে। আর হরমোন কি, পুরো রাসায়নিক ক্রিয়া, পুরো রাসায়নিক ক্রিয়া না, পুরো দেহের তোমার বিভিন্ন রকমের প্রক্রিয়া সে নিয়ন্ত্রণ করবে বা শুরু করবে। অনেকটা হয়ে গেল এরকম, বুঝতে পারতেছি। আচ্ছা, এই জিনিসগুলো যদি হইতেছে আমরা এখান থেকে ভালো করে বুঝে থাকি, এরপরে চলো হইতেছে আমাদের প্রজনন সংক্রান্ত হরমোন। আচ্ছা, এখন চলে আসি প্রজনন সংক্রান্ত হরমোনে। তাহলে দেখো, আমরা এখানে ফার্স্ট হচ্ছে একটু দেখে নেই যে হচ্ছে কোন কোন গ্রন্থির হইতেছে বিভিন্ন রকমের ভূমিকা থাকতেছে হচ্ছে প্রজননে। যেমন হইতেছে যদি আমি এখানে বলি, পিটুইটারি গ্রন্থি থেকে হচ্ছে কিছু হরমোন বের হয়, যারা কি করে, যারা হইতেছে প্রজনন অঙ্গের বৃদ্ধি, কাজ, ক্ষরণ এগুলো নিয়ন্ত্রণ করে। তারপরে দেখা যায় তার হচ্ছে দুগ্ধ গ্রন্থি, ঠিক আছে, বা স্তন গ্রন্থি, সে কি করে হচ্ছে তোমার বৃদ্ধি, তারপর হচ্ছে দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে, এই আর কি, ঠিক আছে। তারপরে তুমি চলে আসো হচ্ছে থাইরয়েড, এখান থেকে হচ্ছে থাইরক্সিন নামক হরমোন বের হয়, যেটা মেইনলি হচ্ছে তোমার দৈহিক মানসিক বৃদ্ধি। ওকে, দৈহিক মানসিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এবং তোমাদের মনে আছে যে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় আয়োডিন এর অভাবে, তাহলে দেখো আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, তখন কিন্তু থাইরক্সিন হচ্ছে বের হয় না। তখন হয়েছে কি দেখবা, তোমরা দেখছো যে ছোটবেলায় যে হচ্ছে বিজ্ঞাপন দিত যে আয়োডিন যুক্ত লবণ খাওয়াইতে, আয়োডিন যুক্ত লবণ না খাইলে যেটা হয় জানো, বাচ্চা কাচ্চাদেরকে যদি তুমি পিচ্ছি থাকতে আয়োডিন যুক্ত যদি লবণ না খাও, তাহলে তার বডিতে আয়োডিনের পরিমাণ কমে গেল, তাহলে তখন কি হবে না, তার থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন তৈরি হবে না। তখন কি থাইরক্সিন হরমোনের কাজ কি, দৈহিক মানসিক বৃদ্ধি, তার সে তো পারবে না, তো পারবে না, পরবর্তীতে খাবার দাবার দিলে পারলো, কিন্তু ছোটবেলায় তো হচ্ছে তোমার ব্রেনের গ্রোথটা বেশি বেশি করে হইতেছে, তার ব্রেনের তো ডেভেলপমেন্ট ঠিকঠাক মতো হবে না, তখন কি হবে বলতো, সে হইতেছে তোমার বুদ্ধি শুদ্ধি তার হবে হচ্ছে কম, ঠিক আছে। যেন সবাই বেশি বেশি করে আয়োডিন যুক্ত লবণ খাবা, আর হচ্ছে বাচ্চা কাচ্চাদের হচ্ছে খাওয়াবা। আচ্ছা বললাম সিরিয়াস, লবণ কিন্তু আবার বেশি বেশি করে খায় না। এটা খাইতে গেলে দেখবো হচ্ছে আমাদের বাসায় দেখা যায়
আমাদের অনেকের বাবা মা আছে যে লবণ খাইতে হচ্ছে খুব পছন্দ করে, ঠিক আছে, যে আলাদা একটু করে লবণ হচ্ছে প্লেটে নেয়। তারা হয়তো আবার দ্বিগুণ সাথে দেখবে হচ্ছে লবণ টবণ বাসায় মানুষজন হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, পরে দেখবা ব্লাড প্রেশার নিয়ে টানাটানি পড়ে গেছে। পরে আবার এসে পরে এসে দেখা যাবে আমারে ধরবা যে ভাই আপনি তো বলছেন লবণ খাইতে, লবণ বেশি খাবা না। আচ্ছা এইদিকে দেখো পোলাপান, তারপরে হচ্ছে থাইরয়েড হচ্ছে এই ভূমিকাটা রাখতেছে। এরপরে পোলাপান চলে আসো তো থাইমাসেরও টুকটাক ভূমিকা আছে। থাইমাস গ্রন্থিটা দেখা যায় যে সে হলো যখন যখন আমরা ছোট থাকি তখন দেখা যায় সাইজে বড় হয়, এবং সে হইতেছে আমাদের এই যে তোমার প্রজনন সংক্রান্ত বা জনন সংক্রান্ত বিভিন্ন রকমের কাজে সে ভূমিকা রাখে। এবং আমরা যখন মোটামুটি হচ্ছে বড় হয়ে যাই তখন দেখা যায় থাইমাস সাইজ ছোট 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 হতে হতে একদম হচ্ছে একটা টাইমে নাই হয়ে যায় এই আর কি। আর থাকলে খুবই ছোট করে থাকে, তেমন আর তখন বড় হয়ে গেলে আর তেমন কোনো কাজকর্ম করে না। অ্যাড্রিনাল গ্রন্থি থেকেও দেখা যায় প্রজনন সংক্রান্ত কিছু হরমোন টরমোন বের হয়। আচ্ছা এরপরে চলে আসো গর্ভাশয় আর, আচ্ছা গর্ভাশয় না, এখান থেকে তোমার এখান থেকে লাগবে যে এইখান থেকে তোমার দেখা লাগবে যে এটা, এটা কি হিসেবে বলতো, এটা হলো যে ডিম্বাশয়, যে যে গোল গোল যে দুইটা জিনিস দেখতেছো না, এটা হলো কি বলতো ডিম্বাশয়। এই যে ডিম্বাশয় আর হচ্ছে শুক্রাশয়, ডিম্বাশয় আর শুক্রাশয়ের কমন একটা বিষয়, এরা শুক্রাণু তৈরি করে ডিম্বাণু তৈরি করবে। এদের আরো কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন তোমাকে যদি বলি শুক্রাশয়ের খুবই গুরুত্বপূর্ণ কাজ হলো সে দুইটা বিখ্যাত বিখ্যাত দুইটা হরমোন তৈরি করবে, যেটার জন্য হচ্ছে ছেলেদের মানে ছেলেদের হচ্ছে প্রধান, যদি বলি হইতেছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, ছেলে টাইপ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী প্রধান দুইটা হরমোন কি কি আছে দেখো তো। সবার শুরুতেই চলে আসবে টেস্টোস্টেরনের নাম, টেস্টোস্টেরন, ঠিক আছে, টেস্টোস্টেরন এইভাবে মাথায় রাখতে পারো। শুক্রাশয়কে ইংলিশে কি বলে, টেস্টিস বলা হয়, টেস্টিস থেকে কি আসছে, টেস্টোস্টেরন। এবং আরেকটা হরমোনের নাম এরপরে তুমি মাথায় রাখবা, সেটার নাম হলো অ্যান্ড্রোজেন, সেটার নাম হলো অ্যান্ড্রোজেন। তাহলে এইগুলা কি করে, ছেলেদের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এরপরে আমরা শুক্রাশয়ের পরে এইদিকে চলে আসি হচ্ছে ডিম্বাশয়ে চলে আসি বা গর্ভাশয়ে চলে আসি। এরা কোন রকমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে দেখো তো, এদের কাজ কি, এদের কাজ হলো যে ডিম্বাশয়ের আহ আহ মেদমূলক এখান থেকে যে হরমোন গুলো বের হবে, মেয়েদের নারী সুলভ বৈশিষ্ট্য বা মেয়ে সুলভ বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করবে। কি কি হরমোন বের করবে চলো হচ্ছে আমরা দেখি। এখান থেকে বের হয় ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তাহলে পোলাপান এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন খুবই ইম্পর্টেন্ট, এবং তোমাদের কিন্তু এগুলো হচ্ছে মাথায় ভালো করে হচ্ছে ঢুকায় নেওয়া লাগবে, পরীক্ষাতে কিন্তু এগুলো আসে, ঠিক আছে, এগুলো কিন্তু লাগবে। আচ্ছা তাইলে এখান থেকে এগুলো মোটামুটি হয়ে গেলে, আচ্ছা তারপরে চলো আমরা সামনের দিকে হইতেছে যাই। আচ্ছা এখানে হচ্ছে তোমাদের এই কোয়েশ্চেনটা, এই টপিকটা তোমাদের দেখা গেছিল হরমোনের সাথে পাশাপাশি ছিল, যে মেয়েদের রজনীবৃত্তিকাল বা মেনোপজ কত বছর বয়স থেকে, 40 থেকে 50। এখন আমি এটা এক্সপ্লেন করি নাই, অনেকের কাছে হচ্ছে রজনীবৃত্তিকাল বা মেনোপজ ব্যাপারটা নিয়ে হচ্ছে আইডিয়া নাই, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে আসলে দেখবো যে আসলে পিরিয়ড বা মেনস্ট্রুয়েশনটা কেন হয়, ওকে, এটা নিয়ে দেখা যায় হইতেছে মেয়েদেরও হচ্ছে প্রপার আইডিয়া থাকে না। তো আমরা এটা একটু, এবং তোমাদের বইয়েও আসলে কোন রকমের মানে প্রপার আইডিয়া দেয় নাই যে মেনস্ট্রুয়েশনটা কেন হয় বা হচ্ছে পিরিয়ড ব্যাপারটা কি, ঠিক আছে। জাস্ট বলছে মেনোপজ হয়, রজনীবৃত্তি হয়, মানে মনে হইতেছে তোমরা সেই আমরা বোধহয় মায়ের পেট থেকে এগুলো হচ্ছে জেনে বেরোইছি, বায়োলজি বইগুলা যখন তোমাদের 9 বই পড়ি, এর পড়লে আমার অনেক সময় এগুলো মনে হয় যে এমন কিছু টার্ম হঠাৎ করে বলে দিছে, মনে হয়েছে আমরা সেই মানে এগুলো তো আমরা জানি, ঠিক আছে, এগুলো তো হচ্ছে না জানলে মানে মানে এমন ভাবে বললে যে তুমি যে বলবো যে জানবা না তখনও লজ্জা লাগে, এগুলো তোমার জানার কথা ছিল। যেমন দেখো তোমাদের চ্যাপ্টার 1-এ এটা এরকম ছিল না, কি যেন কনজুগেশন হয়, তোমরা এর আগে কখনো কনজুগেশন পড়ছো বা বায়োলজি বইয়ে ওই চ্যাপ্টার 1 ছাড়া আর কোথাও কনজুগেশন পাইছো, পাও নাই, হঠাৎ করে কনজুগেশন দিয়ে দিচ্ছে, কি নাকি কিছুই বলে নাই, বলছে কনজুগেশন হয়। মানে কনজুগেশন যেন আমার কত চিন্তা পরিচিত একটা জিনিস, আমার প্রতিদিনই আমার চোখের সামনে হইতেছে এরকম একটা ব্যাপার। তো সমস্যা নেই, আমরা হচ্ছে এগুলো হচ্ছে দেখে নিব। তো তারপরে চলে আসো, কোন হরমোন গলার স্বর পরিবর্তন করে, পোলাপান বলো। এই যে বয়ঃসন্ধিকালে কাদের গলার স্বর পরিবর্তন হয় হচ্ছে তোমার ছেলেদের গলার স্বরটা হচ্ছে পরিবর্তন হয়, একটু মোটা হয় তুলনামূলক। এবং ছেলেদের মধ্যে আমরা কোন হরমোনটা পেয়েছিলাম বলতো, অ্যান্ড্রোজেন আর হচ্ছে টেস্টোস্টেরন। তাহলে এখানে তুমি কোনটার নাম লিখে দিবা, অ্যান্ড্রোজেনের কথা। তারপর দেখো মেয়েদের নারী সুলভ লক্ষণ সৃষ্টি করে কোনটা, অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন। ছেলেদের হরমোন ইস্ট্রোজেন, এই যে আমরা বললাম না ইস্ট্রোজেন প্রজেস্টেরন, এই যে ইস্ট্রোজেন চলে আসবে। নিচের কোনটি প্রজেস্টেরনের কাজ, প্রজেস্টেরনের কাজ হলো দেখো প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন নারী সুলভ হরমোন। তাহলে দেখো শুক্রাণু, কলার স্বর পরিবর্তন, দাড়ি গোঁফ গজানো, এগুলা ছেলেমূলক বৈশিষ্ট্য, মেয়েদের চেহারায় নমনীয়তা আনা। তাহলে যেহেতু এটা নারী সুলভ বৈশিষ্ট্য, এটার কার কাজ হবে, প্রজেস্টেরনের কাজ হবে অবভিয়াসলি। হরমোন কাকে বলে দেখবা বইয়ের শুরুতে সুন্দর করে দেয়া আছে, এটা একটা কি জৈব রাসায়নিক পদার্থ যা নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে রক্ত দ্বারা প্রবাহিত হয়ে বিভিন্ন রকমের জৈব রাসায়নিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এইরকম একটা সংজ্ঞা দেয়া আছে, ঠিক আছে। তো ওই সংজ্ঞাটা সুন্দর করে পড়ে নিবা, ঠিক আছে পোলাপান, চেষ্টা করবা
বইয়ের সংজ্ঞাগুলা লাইন বাই লাইন হচ্ছে লিখতে। কারণ তোমাদের কাছে হয়তো অনেক সময় দেখবা, তোমরা অনেক সময় স্যারদেরকে বকাঝকা করো যে স্যার কেন আমার এই নাম্বারটা কেটে দিল, ঠিক আছে, জাস্ট একটা মাত্র ওয়ার্ড চেঞ্জ করছি। কারণ অনেক সময় জাস্ট একটা মাত্র ওয়ার্ড চেঞ্জ করার কারণে তোমার কিন্তু হচ্ছে পুরো সংজ্ঞা, মানে পুরো সংজ্ঞায় যেটা মিনিংই চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারতেছি? তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা একটু হচ্ছে মাথায় রাখবো, সংজ্ঞা লেখার সময় একটু কেয়ারফুল থাকবো। আচ্ছা, মানব প্রজননে পিটুইটারি গ্রন্থির গুরুত্ব ব্যাখ্যা করো। ওই যে বললাম, পিটুইটারি গ্রন্থি কি করবে? প্রজনন অঙ্গের হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে, ক্ষরণ নিয়ন্ত্রণ করবে, তারপর কি করবে হচ্ছে স্তন গ্রন্থির বৃদ্ধি, দুগ্ধকরণ। তো এই কথাগুলো তোমাদের বইয়ে পিটুইটারি গ্রন্থি রিলেটেড যা আছে ওইগুলাই বলা বলা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, তোমাদের কিন্তু বইয়ের ভিতরে যা আছে ওইগুলো লিখলেই চলবে। তোমরা দেখা যায় অনেক সময় অনেক কিছু এইখান থেকে ওইখান থেকে হাবিজাবি বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু লেখা থাকে, ওইগুলো লিখতে যাও, লিখতে গিয়ে যেটা হয় মানে বইয়ের কথাটাই ঠিকঠাক মতো লিখো না, আগে বইয়ের কথাটা লিখো, এরপরে অন্যান্য দিকে যাও, ঠিক আছে? যেমন পিউরিটারি নিয়ে বইয়ে যে খুব লেখা আছে এরকম না, আমিও জানি খুব লেখা আছে এরকম না, কিন্তু যেটা বললাম ওইটা হচ্ছে লেখা লাগবে। তোমরা দেখা যায় বাইরের রিসোর্স ইউজ করতে গিয়ে দেখা যায় বইয়ের জিনিসগুলো ঠিকঠাক মতো অনেক সময় লিখো না। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন চলে আসে, দেখো বলছে আচ্ছা এখানে পুং জনন মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি হলো, ভালো ব্যাপার। স্ত্রী জনন কোষ থেকে জনন মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হলো, ভালো কথা। মিলিয়ে ঝিলে হলো এক্স, তাহলে বলো এক্স কি? এক্স হচ্ছে আমাদের ওই জাইগোট। বলছে উদ্দীপকের প্রক্রিয়াটি হরমোনের গুরুত্ব বিশ্লেষণ করো। তাইলে এই যে মানব প্রজননে যে হরমোনের যে পার্টটা, সবগুলো হরমোনের কাজ হচ্ছে তোমার এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে লিখে দেওয়া লাগবে যে কোন হরমোন কি ইয়া করছে। স্পেশালি হচ্ছে যে পুং জনন মাতৃকোষ বা হচ্ছে শুক্রাশয় থেকে যে আমরা যেগুলো দেখলাম দুইটা হরমোন, ওইগুলার কথা, বা ডিম্বাশয় থেকে যেগুলো আসতেছে ওই হরমোনগুলোর কথা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে বাকি সবগুলো হচ্ছে টুকটাক হচ্ছে একসাথে লিখে দিবা, তাইলেই মোটামুটি এখান থেকে হয়ে যাবে। চলে আসি পোলাপান গর্ভধারণ, এবং এখানে একটা স্লাইড দিয়ে আজকে আমরা অনেক কিছু একসাথে পড়ে ফেলবো। সেই মেনোপজ, তারপর পিরিয়ড মেনস্ট্রুয়েশন থেকে শুরু করে যা যা আছে সব একসাথে আমরা এই একটা স্লাইড দিয়ে পড়বো। এই সুন্দর করে এখানে হচ্ছে এবং এখানে আমরা দেখবো অন্তনিষেকও পড়ে ফেলতেছি, সুন্দর করে এখানে মনোযোগ দিবা, ওকে? পোলাপান, যেটা হইলো সবচাইতে হাস্যকর ব্যাপার হইলো, তোমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে মানব প্রজনন, লাস্টের পার্টটা মানব প্রজনন দেয়া আছে, কিন্তু ওইখানে তোমার মানব প্রজননের জন্য আমাদের প্রজনন তন্ত্রে অনেকগুলাই অঙ্গ ইনভলভড আছে। সব অঙ্গের ছবি দিক বা না দিক, অবশ্যই কিন্তু আমরা মায়ের পেটে কোন জায়গায় ছিলাম বা বাবুটা কোন জায়গায় থাকে, যে জরায়ু বা স্ত্রী প্রজনন অঙ্গের ছবি একটা হচ্ছে দেয়া উচিত ছিল, ঠিক আছে? ওইটাই দেয়নি, না দিয়ে হইতেছে বলে দিছে যে এইভাবে এইভাবে হয়, কেমনে কেমনে হয়, কিছুই হয়েছে বলে নাই ঠিকঠাক মতো। দেখো পোলাপান, যে এটা হলো হচ্ছে পোলাপান আমাদের হচ্ছে একটা স্ত্রী প্রজনন তন্ত্র। স্ত্রী প্রজনন তন্ত্রের মধ্যে যে এই অংশটা, এই যে দেখো যে ত্রিভুজের মতো যে অংশটা আছে, এটাকে বলতেছে হচ্ছে আমরা জরায়ু, ওকে? এই ত্রিভুজ আকার যে অংশটা, এটাই হলো সেই জরায়ু বা ইউটেরাস, ঠিক আছে? এটাই হলো সেই জরায়ু বা ইউটেরাস। আচ্ছা, জরায়ু বা ইউটেরাস, এবং এর নিচে যে হচ্ছে যে লম্বা যে নালীর মতো যে অংশ, এটাই কি বলতো? এটাই হলো সেই ভ্যাজাইনা, বা হইতেছে বাংলাতে হয়তো কি বলা হয়, যোনি বা যোনিপথ, এরকম কোনো কিছু বলা হয়, ভ্যাজাইনা। আর উপর দিকে কি থাকলো? জরায়ু। আচ্ছা, এরপরে দেখো তো, এই যে আমরা গোল গোল দুইটা জিনিসকে আমরা কি বলছিলাম না, ডিম্বাশয় বলছিলাম না? এই যে দেখো এটা হলো একটা ডিম্বাশয়, এবং এই পাশে দেখো এটা হলো হচ্ছে আরেকটা ডিম্বাশয়। মানে এই পাশটা কি হয়েছে, আমরা কেটে দিয়েছি, আর এই পাশটা হচ্ছে ইনটেক্ট, এর জন্য এরকম লাগতেছে। এই পাশটা কেটে দিলে তুমি ভেতরে এরকম দেখতে পাবা। তাহলে দেখো আমরা কি কি পার্টস পাইলাম, তাহলে এগুলো হচ্ছে আমি লিখে দেই। এটা হইলো একটা ডিম্বাশয়, এটা হইলো একটা ডিম্বাশয়, ওকে? তারপর দেখতেছো যে পাইপের মতো যে অংশটা, এই যে এখানে যে পাইপের মতো এতটুকু, এটার নাম কি হলো বলো তো দেখি, বলো। এটার নাম হলো হইতেছে ডিম্বনালী, এটা হলো ডিম্বনালী, ওকে? ফেলোপিয়ান টিউব, তোমাদের বোধহয় ডিম্বনালী না কি জানি একটা নালী বলা আছে বই, ওটা হচ্ছে ওই টার্মটা ইউজ করো। তাইলে হইতেছে বললাম দেখো এটা হলো আমাদের স্ত্রী প্রজনন তন্ত্রের অংশগুলো। এখন এই অংশগুলো যদি তুমি হচ্ছে ভালো করে বুঝে থাকো, তাহলে তোমার ফার্স্ট হচ্ছে এখানে খেয়াল রাখা লাগবে, এটা খুবই কমন কোয়েশ্চেন, তোমরা গণহারে ভুল করো। আমার কথাটা শুনবা, কথাটা শুনে তুমি যেটা করবা, সুন্দর করে একটু হচ্ছে চোখ বন্ধ করে ভিডিওটা বসে চোখ বন্ধ করে চিন্তা করবা যেটার অ্যান্সার কি হইতে পারে। আমার কোয়েশ্চেনটা হলো যে মানুষের দেহের নিষেক আমরা তো বলছি কোথায় হয়? অন্তঃপ্রজনন হয়, তাহলে অন্তঃনিষেক হয়, তাহলে কোথায় হবে? অবশ্যই দেহের ভিতরে। তার মানে কি হয়, যোনি মধ্যে বা ভ্যাজাইনার মধ্যে হবে, বা জরায়ু বা ইউটেরাসে হবে, বা ডিম্বনালীতে হবে, বা ফেলোপিয়ান টিউবে হবে, বা ডিম্বাশয়ে হবে, এই চারটা জায়গার কোন একটাতেই তো হবে, তাই না? তাহলে তুমি বলো মানুষের ক্ষেত্রে নিষেকটা কোথায় হয়? তাইলে দেখো মানুষের ক্ষেত্রে যে নিষেকটা কোথায় হয় তোমার ক্ষেত্রে, আমি জানি অনেকেই মনে মনে অ্যান্সার দিতেছে হচ্ছে ভ্যাজাইনাতে হবে, অনেকে অ্যান্সার দিতেছে কোথায়, জরায়ুতে হবে। এটা সংখ্যা সবচেয়ে বেশি, যে জরায়ুতে হবে, এবং একটা হিউজ পার্ট আছে হচ্ছে ডিম্বাশয়ে হবে। কাহিনী যেটা কোথাও হয় না, এটা যেন কোথায় হয়, এই ডিম্ব নালীতে হয়। এটা কোথায় হবে ভাইয়া বলো তো? এটা হচ্ছে ডিম্ব নালীতে। আচ্ছা, এখন বললাম চলো এসে দেখি মানুষের ক্ষেত্রে ঘটনাটা কি হয়। এই যে ডিম্বাণু, ডিম্বাশয়, ডিম্বাশয় দিয়ে কি যেন তৈরি হবে? তৈরি হবে হচ্ছে একটা ডিম্বাণু।
এই যে ধরো এটা হলো আমাদের সেই ডিম্বাণু। আছে, তারাও দেখি অন্য কোনো কালারে ভালো করে বোঝা যায় কিনা। এই যে দেখো এটা হইতেছে আমাদের, এখানে হলো যে হচ্ছে ডিম্বাণু। এই ডিম্বাণু আমাদের ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু তৈরি হলো এবং এটা বের হয়ে চলে আসলো। এখন বললাম মাথায় রাখবা, ছেলেদের শুক্রাণু কিন্তু লাখে লাখে তৈরি হয়। এটার কোনো হচ্ছে তোমার কোনো লিমিট থাকে না, তৈরি হইতেই আছে হইতেই আছে হইতেই আছে। তো মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে মাসে একটা করে ডিম্বাণু হবে। মাসে কয়টা করে ডিম্বাণু হয় ভাইয়া বলো? একটা করে ডিম্বাণু। এখন ধরে নিলাম আমাদের মাসে এই যে একটা করে ডিম্বাণু হলো, এই ডিম্বাণুটা সে সুন্দর করে আসবে, ঠিক আছে, সুন্দর করে আসবে। তারপর আসার পরে ঘটনা যেটা হইতেছে, আমাদের এখানে সুন্দর করে আসলো, সে আগাইতেছে, এবং এখানে যদি এখন কি হয় বলতো, তখন যদি কোন রকমের যৌন মিলন বা সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে থাকে, তখন কি হবে, আমাদের একটা শুক্রাণু হচ্ছে চলে আসবে, এবং শুক্রাণুটা তখন কি হবে বলতো, এই যে ধরো এটা ধরো হলো আমাদের সেই শুক্রাণু, সে সাঁতার কাটতেছে, ঠিক আছে, সাঁতার কেটে কেটে ভেতরের দিকে ঢুকলো, আরো ভেতরের দিকে ঢুকলো, ঠিক আছে, সেখানে সে চলে আসলো। আবার এদিকে হচ্ছে যে ডিম্বাণু যে আছে, সেও কি করতেছে বলতো, সামনের দিকে আস্তে 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 আগাইতেছে, যে সে তো ওয়েট করছে শুক্রাণু কখন আসবে। এদিকে আবার শুক্রাণু ওয়েট করতেছে যে ডিম্বাণু তুমি কই গেলা, আমি আসতেছি। তো এই যে ধরো হচ্ছে যে ডিম্বাণু আসছে সামনের দিকে, আগাইতেছে আগাইতেছে, শুক্রাণু আগাইতেছে, ঠিক আছে, আগাইতে আগাইতে যে শুক্রাণু এখানে চলে আসলো, সুন্দর করে দুইজন দুইজনের দেখা পেয়ে গেল। তারপর কি হয়েছে বলতো, দুইজনের মধ্যে কি হলো, নিষেক হয়ে যাবে। দুজনের মধ্যে কি হবে বলতো দেখি পোলাপান, দুইজনের মধ্যে নিষেক হবে। তাহলে চলো আমরা দেখি নিষেক করে, এই যে এখানে হচ্ছে নিষেক করলাম, নিষেক করে সুন্দর করে এখানে একটা জায়গোট হয়ে গেল, ঠিক আছে। এবং জায়গোটটা হওয়ার পর কি হয় বলতো দেখি পোলাপান, জায়গোটটা হওয়ার পর সে আস্তে 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 কি করে বলতো, কোষটা বিভাজন করা শুরু করে। এবং জায়গোটটা যখন কোষ বিভাজন হয়, দেখো জায়গোটটা ছিল একটা বল, এটা যখন কোষ বিভাজন করে তখন হচ্ছে কি এরকম আরো দুইটা বল হবে ফার্স্টে, তাই না, এরকম হবে। এবং এইটা কি হবে বলতো, পরে এরকম হচ্ছে যে একসাথে কয়টা বল হবে, টোটাল চারটা বল হবে, ঠিক আছে। তাহলে এই যে শুরুর দিকে যে তোমার জাইগোটে দ্রুত যে কোষ বিভাজনটা চলতে থাকে, এইটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ক্লিভেজ। এটাকে আমরা কি বলবো, ক্লিভেজ। তাহলে দেখো, জাইগোটে দ্রুত যে কোষ বিভাজন চলতে থাকে, এটাকে হচ্ছে আমরা ক্লিভেজ বলতেছি, ওকে। আচ্ছা, তাইলে দেখো এভাবে ক্লিভেজ, এগুলো নর্মালি ক্লিভেজ বলতে কি, যে খাঁজ বলে, দেখো এখানে যদি এরকম বিভাজনের সময় দেখো যে খাঁজের মতো থাকে, এরকম ক্লিভেজ চলতে থাকে। এবং ক্লিভেজের মধ্য দিয়ে কি হয়ে থাকে জানো, ক্লিভেজের মধ্যে এরকম হচ্ছে ফার্স্ট এরকম গোল একটা তোমার একটা বল তৈরি হয়, ঠিক আছে, 16টা কোষের এরকম একটা বল তৈরি হয় মোটামুটি 72 ঘন্টার ভেতরে, ওইটাকে বলে থাকে হচ্ছে আমরা মরুলা, ঠিক আছে। মরুলা থেকে পরে কি হয় বলতো, মরুলাটার ভেতরে এরকম হইতেছে একটুখানি তোমার হইতেছে জায়গা হয়ে, যেটা মানে মরুলার তো একটা নিরেট বল, ঠিক আছে। ওই মরুলার নিরেট বল ওইটা হইতেছে কোষগুলো আবার নিজেদেরকে নিজেদের মতো সাজায়, মাঝখানে একটা খালি জায়গা তৈরি করে, একটা ফাঁপা বলের মতো করে, ওটারে বলে হচ্ছে না ব্লাস্টোসিস্ট, ঠিক আছে। তারপর সুন্দর করে এই ব্লাস্টোসিস্টটা এদিক দিয়ে এসে এসে কোথায় চলে আসে বলতো, জরায়ুতে চলে আসে। তাহলে ধরো আমার এখানে ব্লাস্টোসিস্টটা জরায়ুতে চলে আসলো। এখন পোলাপান একটু চিন্তা করে দেখো তো, ব্লাস্টোসিস্টটা যখন জরায়ুতে আসে, দেখো জরায়ুর নিচের পাশটা ফাঁকা না, ফাঁকা তো, নিচে আছে হচ্ছে ভেজানে, এইটাও খালি রাস্তা, টুপ করে এটা নিচে পড়ে যাবে না, পড়ে গেলে বাচ্চাটা থাকবে, বাচ্চাটার বেঁচে থাকবে, বাচ্চা তো হবেই না, ঠিক আছে। এখন যে বাচ্চা তো ঠিক মতো হয়নি, সেখানে ব্লাস্টোসিস্ট পর্যায়ে আছে। তাহলে এখন আমাদের কি করা লাগবে, সুন্দর করে আমাদের এই ব্লাস্টোসিস্টটাকে আটকে রাখা লাগবে যেন সে না পড়ে। এখন বলাবান তোমাদের এখানে একটু হচ্ছে খেয়াল রাখা লাগবে। বলো তো, তোমার দেহের যখন দুইটা জায়গা কাটা পড়ে যায়, ঠিক আছে, যে ধরো তোমার দেহের ধরো এটা ছিল তোমার দেহের একটা টিস্যু, এখন কাহিনী কি হলো বলো তো, কাহিনী হলো ধরো যে আমি দুইটা আলাদা হয়ে গেছে, কেটে গেছে কোনো একটা জায়গা। তখন ডাক্তার কি করে বলতো, সেলাই করে দেয় না, সেলাই করে যেন কি করে, তার কাজ হচ্ছে জাস্ট সেলাই করে দুইটার একটু কাছাকাছি জোড়া লাগায় রাখে। তখন কি হয় বুঝছো, এইখানে নতুন কিছু কোষ তৈরি হয়, এইখানে নতুন কিছু কোষ তৈরি হয়, দুইটার কোষ মিলেমিশে আবার এটা এভাবে জোড়া লেগে যায়, বুঝতে পারতেছি। এইভাবে ছিল, তুমি আলাদা করে ফেলছো, ডাক্তার সেলাই করে জোড়া জাস্ট একটু হচ্ছে লাগায় রাখে, তারপর কিছু বলে দুইটার মধ্যে কোষ বিভাজন হয়, আবার এটা হচ্ছে জোড়া লেগে গেল, ওকে। আচ্ছা, এইভাবে হয়েছে কোষ বিভাজনের মাধ্যমে হয়, মানে কোষ কোষ মিলে হচ্ছে জোড়া লাগবে, আমাদের দেহের মধ্যে যত জোড়া লাগবে সব কোষ কোষ মিলে। তাহলে এই দেখো হচ্ছে সেটা হলো কি, দেখো তো পোলাপান, এটা হচ্ছে আমাদের যে ব্লাস্টোসিস্ট চলে আসলো। আচ্ছা, তারপরে এইদিকে যেন আবার কাহিনী কি হয়, এইদিকের কাহিনী হইলো তোমার জরায়ু কি হয়, সুন্দর করে যে এখানে ব্লাস্টোসিস্ট আসবে, এটা তোমার ক্যাচ ধরা লাগবে, এটা রিসিভ করা লাগবে যেন নিচে না পড়ে যায়। সেও যেন আবার কি করে সুন্দর করে তার এখানে বেশি বেশি করে হচ্ছে এক্সট্রা কোষ বানায় রাখে, ঠিক আছে, কোষ টোষ রক্তনালী টালি বানায় রাখে, যে ব্লাস্টোসিস্ট আসবে, ওটার আমি কি করবো বলতো, রিসিভ করবো সব দিক থেকে এসে, ঠিক আছে। এখন জানে না তো এই দিক থেকে আসবে না ওই দিক থেকে আসবে। পুরো জরায়ুটা কি করে বলতো, জরায়ুর এন্ডোমেট্রিয়াম আমরা বলে থাকি আর কি, এন্ডোমেট্রিয়াম মানে ভেতরের লেয়ারটারে বলে এন্ডোমেট্রিয়াম। তোমাদের এগুলো জানা দরকার নেই, জাস্ট বুঝো, তোমাদের বইতে এগুলো তো কিছুই নেই। তাহলে দেখো পুরোটা হচ্ছে সে এক্সট্রা কোষ টোষ বানায় রাখে, ঠিক আছে, বানায় রাখলো। এবং তখন কি সুন্দর করে ব্লাস্টোসিস্টে যে জরায়ুর এক্সট্রা কোষের সাথে হচ্ছে যুক্ত হয়ে গেল। এবং এই যে যুক্ত হলো, এটারই বলে কি বলতো দেখি পোলাপান, এটাকেই বলতে হচ্ছে আমরা ইমপ্ল্যান্টেশন। এই যে যুক্ত হয়ে গেল, এটারই বলে আমরা ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ।
ঠিক আছে, এটাই বলে, মানে বলে না যে গর্ভধারণ করছে, গর্ভধারণ করছে মা, এই যে এটাকেই বলছে যে যুক্ত হয়ে গেল ইমপ্ল্যান্টেশন, এটাকে বলতেছে গর্ভধারণ। এখন তুমি চিন্তা করে দেখো তো পোলাপান, এই যে গর্ভধারণ যেখানে করলো, মানে এই যে ব্লাস্টোসিস্ট, দেখে ব্লাস্টোসিস্ট সারা জীবন কি ব্লাস্টোসিস্ট থাকবে না? এবার সে কি হয় বলো, এখানে হচ্ছে তোমার এরপরে হচ্ছে ব্লাস্টুলা গ্যাস্ট্রোলা এরকম হাবিজাবি তৈরি তৈরি হয়ে তারপর কি বলতো এটা সুন্দর করে এরকম একটা ভ্রূণ হয়ে যাবে না, মানব ভ্রূণ, ঠিক আছে? সুন্দর করে কিরকম হয়ে যাবে বলতো, এটা মানব ভ্রূণ হয়ে যাবে। মানব ভ্রূণটা দেখতে কেমন হয় বলতো? মানব ভ্রূণটা হয়ে যাবে এরকম, ঠিক আছে? এই যে তুমি আমি এরকম হচ্ছে যে জরায়ুর ভেতরে, আমাদের মায়ের জরায়ুর ভেতরে এরকম ভাবে ছিলাম, ঠিক আছে? এখন বলতো ওইখানে অল্প একটু কোষ দিয়ে বলতো ব্লাস্টুলা তো কি ছিল, পিচ্ছি একটা জিনিস, পিচ্ছি কোষের একটা বস্তু, তো অল্প একটু কোষ দিয়ে এরকম ভাবে যুক্ত ছিল। মানে অল্প কোষ দিয়ে কি হয়েছে, তুমি এত বড় মানে দামড়া বাচ্চার এরকম ভাবে আটকে রাখতে পারবা? পারবা না তো। তোমার কি করা লাগে বলতো, তখন এই যে হইতেছে আমার ওই যে ব্লাস্টোসিস্টের, তখন কি হয় আমাদের ব্লাস্টোসিস্টের কিছু কোষ আর হইতেছে আমাদের এই জরায়ুর কিছু কোষ মিলে টিলে কি হয় এরকম গোল একটা, তখন তারা সেটা অঙ্গ বানায়। এরা মিলে ঝিলে কি করবে বলতো, তখন এরা দেখা যায় মিলে ঝিলে গোল একটা যে অঙ্গ বানায়, এখানে ব্লাস্টোসিস্টেরও কোষ থাকে, জরায়ুরও কোষ থাকে, ঠিক আছে? এই যে গোল একটা অঙ্গ বানাইলো, এটার কাজ কি হয়, এটার কাজ হলো এই বাচ্চাটাকে হচ্ছে ধরে রাখা। ওই গোল অঙ্গ থেকে কি হয় বলতো, এটা টিউবের মতো বের হয়, একটা নালীর মতো বের হয়, ওই নালী দিয়ে হইতেছে এই গোল অঙ্গের সাথে কানেক্ট থাকে। এই যে গোল অঙ্গটা যেটা কি করে বাচ্চাটাকে আটকে রাখতেছে, ওটারই আমরা কি বলি বলতো, ওইটারই বলে থাকি হচ্ছে আমরা অমরা। ওটাকে আমরা কি বলবো ভাইয়া বলতো? ওটারে বলতেছে হচ্ছে অমরা। এবং এই যে দেখো যে নালী দিয়ে বাচ্চার সাথে যে কানেকশন হয়ে গেল, এটারে আমরা কি বলবো বলতো? এটা এটা হইলো হচ্ছে অমরা। আর এই পাশে যেটা থাকলো এটারে আমরা কি বলতেছি, যে নালীটা, এটা বলতেছে আম্বিলিকাল কর্ড। ওকে, এটাকে আমরা বলে ফেলতেছি হচ্ছে আম্বিলিকাল কর্ড। ওকে, আচ্ছা, এই পাশ থেকে তোমাদের এটা যদি হচ্ছে আম্বিলিকাল কর্ড যদি হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে বুঝে থাকি, তাহলে তোমাদের এখান থেকে এখন কি কি খেয়াল রাখা লাগবে? তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি দেখলাম, এখন আইডিয়াটা তো পাইলাম। তোমাদের বইয়ে এই সকল কোনো কিছু কথাবার্তা বলে নাই, বলছে ব্লাস্টুলা, ব্লাস্টুলার পরে হ্যান ত্যান হাবি যাবি, মনে হচ্ছে তোমরা যেটা বললাম আর কি, জন্মগত ভাবে সবকিছু জানো। তাহলে পোলাপান দেখো এখান থেকে হচ্ছে আমরা অমরা দেখলাম, ব্লাস্টুলা দেখলাম, আম্বেলিক্যাল কর্ড দেখলাম। এখন চলো বইয়ের থেকে, এখন এইগুলো তো বললাম মানে ইনফর্মাল কথাবার্তা যেগুলো তোমার বোঝার জন্য বোঝা লাগবে। এখান থেকে ভ্রূণের বিকাশ থেকে তোমাদের ভালো করে কি কি জানা লাগবে সেটা হচ্ছে দেখো। দেখো আমরা এটা দেখছি শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হয়, জাইগোট তৈরি করে। তারপরে দেখা তো হচ্ছে কি বলতো, নিষিক্ত ডিম্বাণুর হইতেছে কি বলতো হচ্ছে এই যে কোষ বিভাজন হইলো, এই যে ক্লিভেজ হইতেছে, ঠিক আছে? তারপর বললাম আমরা যে 72 ঘন্টা পরে 16টা কোষের একটা বল তৈরি হবে, যাকে আমরা কি বলবো বলতো, যাকে বলবো হচ্ছে আমরা মরুলা বলবো। ওকে, এই যে দেখো নাম দিয়েছে মরুলা। তারপর দেখো তো 4 সপ্তাহ পর কি হবে বলতো, 4 সপ্তাহের পর কিন্তু এসে আমাদের হৃদস্পন্দন শুরু হয় এবং মস্তিষ্কের গঠন শুরু হয়, এটা মাথায় রাখা লাগবে। 5 সপ্তাহ পর দেখো, আমাদের 5 সপ্তাহের পরে আমাদের এই সময় কি হয়, হাত ও পায়ের গঠন হচ্ছে মুকুলের মতো অঙ্গন সৃষ্টি হয়, হাত পা হইতেছে মোটামুটি হইতেছে বোঝা যায়, ঠিক আছে? লিম্ফ পার্ট তৈরি শুরু হয়। 8 সপ্তাহ পর হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট এই ইনফরমেশনটা, যে 8 সপ্তাহ পরে ভ্রূণকে কি বলা হয়, ফিটাস বলা হয়। 8 সপ্তাহ পরে ভ্রূণকে আমরা কি বলবো, ফিটাস বলবো। খুবই ইম্পর্টেন্ট, ফিটাস বলতে তখন আর কি ধরো হাত পা গুলা মোটামুটি তৈরি হয়ে যায় এবং তখন মোটামুটি বোঝা যায় যে এটা হচ্ছে মানুষের একটা ভ্রূণ, ঠিক আছে? এটা মানুষের বাচ্চা হবে, তো এটা মোটামুটি হচ্ছে বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি চলে আসো যে ভ্রূণ, হাত পা মোটামুটি অন্যান্য তো অঙ্গ তৈরি হয়ে লাগে, মোটামুটি সমস্ত অঙ্গ ঠিকঠাক মতো মোটামুটি হয়ে যায় কত সপ্তাহের মধ্যে, 28 সপ্তাহের মধ্যে। এবং এটাই বলছে 28 সপ্তাহ পরে ফিটাস পূর্ণাঙ্গ প্রাপ্ত হয়। 28 সপ্তাহ পরে কি হলো, ফিটাস পূর্ণাঙ্গ প্রাপ্ত হয়। ওকে, এবং এরপরে তুমি চলে আসো পোলাপান, দেখছো যে আমরা 28 সপ্তাহ পরে, এই যে দেখো এটা হচ্ছে জরায়ু, এই দেখো যে যে নিচের ওই মাথাটা, ঠিক আছে? আমরা যে এখানে যেটা দেখলাম, এই দেখো যে নিচের এই মাথাটা। ওকে, তাহলে শুরুতে যেটা হয়, এখন দেখো পোলাপান, আমরা কিন্তু শুরুতে যেন কিরকম ছিলাম, যে এরকম ছিলাম, ঠিক আছে? এই যে মাথায় যে এরকম, এই যে এদিকে হাত এইদিকে হাত, এই যে দেখো হয়েছে আমাদের পা, এই যে হচ্ছে পা, এরকম ভাবে ছিলাম। এখন দেখো তো এরকম ভাবে যদি হইতেছে, যখন যদি নর্মাল ডেলিভারি হইতো, আমরা যদি এরকম বের হইতাম, হাত পা তো একটা হচ্ছে ভিতরে থাইকা যাইতো, তো দেখো তো হাত পা এরকম ছড়ায় থাকতাম, সুন্দর করে তো আমরা বের হইতে পারতাম না। তাই কি হয় বলতো, দেখা যায় যে 38 সপ্তাহ পরে আমাদের গর্ভধারণ কাল কিন্তু 38 থেকে 40 সপ্তাহ, ঠিক আছে? এর মধ্যে হইতেছে আমরা পৃথিবীতে চলে আসি নর্মালি। তো এই যে 38 সপ্তাহ পরে যখন হচ্ছে আমাদের ডেলিভারি টাইমটা চলে আসে, আমরা হইতেছে বলি অনেক দিন, ঠিক আছে, পেটের মধ্যে আছি, ভাল লাগতেছে না, যে একটু ঘুরে আসি। তো তখন কি হয় বলতো, তখন হচ্ছে আমরা কিভাবে আমরা বুঝে যে ঘুরে আসবো, তখন দেখা যায় আমরা উল্টে যাই, আমরা রোটেট করি, ঠিক আছে? এই যে হচ্ছে আমরা রোটেট করলাম, মাথাটা নিচের দিকে চলে আসবে, এটাই বলতেছে যে জরায়ুর ভেতর ফিটাসের মাথা নিচের দিকে ঘুরে যায় এবং ভূমিষ্ঠ হওয়ার প্রক্রিয়া চলতে থাকে। এখন পোলাপান শোনো, কোয়েশ্চেন যেটা আসবে, যে যে ভ্রূণের বিকাশ ভয়াবহ রকমের ইম্পর্টেন্ট, এখান থেকে এই কোয়েশ্চেনটা বারবার আসে, মানব প্রজনন থেকে দুইটা কোয়েশ্চেনই আসে, একটা হলো ভ্রূণের বিকাশ আর একটা হলো অমরার কাজ। ভ্রূণের বিকাশ ভালো করে পড়বে। এখন তোমাদের বই কিন্তু ভ্রূণের বিকাশ এত কিছু বলা নাই, তাহলে তুমি লিখবাটা কি? দেখবে শুরুতে ব্লাস্টুলা, ক্লিভেজ, ব্লাস্টোসিস্ট কি, ক্লিভেজ, ঠিক আছে, ইমপ্লান্টেশন, টুকটাক খাবি যাবি কথা বলা আছে। মেইন কথা কিন্তু বলবো মানে এই ছবিটা। এখন কথা হলো ছবিটা তোমরা রাখতে পারো না, তাহলে করবাটা কি, করবা হইতেছে দেখো না সুন্দর করে কিন্তু 8টা পয়েন্ট আছে,
ঠিক আছে? যদি বলবে ভ্রূণের বিকাশ, শুরুতে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবা যে নিষেক হয়েছে, তারপর কি হয়েছে, ওই যে ডিম্বনালী দিয়ে সুন্দর করে হয়েছে, এটা জরায়ু পর্যন্ত আসলো, গঠন উন্মুখ ভ্রূণ, ওটাকে কি বলছে, ব্লাস্টোসিস্ট বলছি, আরো হাবিজাবি হ্যানত্যান হাবিজাবি অনেক কিছু হবে, ফিটাস হবে, এগুলো বলে টলে তারপর তুমি এগুলো সুন্দর করে যে 8টা পয়েন্ট লিখে দিবে, 1 নম্বর পয়েন্ট এটা, 2 নম্বর পয়েন্ট এটা, এবার 8টা পয়েন্ট লিখে দিবা। 8টা পয়েন্ট দেখেন কিন্তু অনেক কথা লেখা, ছোট ছোট করে অনেক কথা লিখে, দেখা যায় তোমরা এগুলোই লিখো না। এরপর দেখো পোলাপান ছবি আঁকতে বললে তো খুবই ভালো, এখন তোমরা বললো ভাই এগুলো ছবি কিভাবে আঁকবো, পোলাপান দেখো তো এই ছবি আঁকা কিন্তু হচ্ছে কোনো কিছুই না। তোমরা দেখো পোলাপান, তোমার কি সবকিছু আঁকতে বলছে? কোয়েশ্চেনটা আসবে কয় নাম্বারে? কোয়েশ্চেন আসবে 4 নম্বরে। 4 নম্বরে তুমি যদি 8টা ছবি আঁকো, এটা তো হচ্ছে অকল্পনীয় বিষয়। 4 নম্বরের ছবিতে তুমি লিখবাও বর্ণনা, আবার হচ্ছে এতগুলা ছবি আঁকবা তুমি, এটা তো 4 নম্বরের কোয়েশ্চেন হলো না। পোলাপান মাথায় রাখবা, টিচাররা হইতেছে অলওয়েজ যে হইতেছে তুমি কি আঁকছো এটা দেখতে চাই না, দেখতে চাই তুমি ইফোর্ট দিছো কিনা। ঠিক আছে? তুমি কতটুকু ইফোর্ট দিছো সেটা দেখতে চাই। তো তোমার যেটা করা লাগবে সুন্দর করে এখানে, এই যে ফার্স্টে হচ্ছে দেখো শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হইতেছে, এই ছবিটাকে দিলা, তারপর দেখো 2টা কোষ হলো, এটাও দিয়ে দিলা, 2 নম্বর স্টেপ। মরুলাটাও তুমি আঁকতে পারবা। তারপর দেখো যে ভ্রূণথলির মধ্যে এটাও তো আঁকতে পারবা, সুন্দর করে একটু গোল্লা দিবা, এই থেকে সেটা বের করে দিয়ে যে এরকম করে হইতেছে একটু দিয়ে দিলা, দেখো মোটামুটি একটা শেপ হয়ে গেল। আমি তো এখানে একটা আঁকলাম, তোমার একটু টাইম নিয়ে আঁকলে দেখবে আরেকটু হয়ে যাবে। আর এক কথা হলো এই ছবিগুলো কিন্তু রঙিন, তুমি তো একবার সাদা কালো যে এগুলোর মধ্যে যে সুন্দর হওয়া লাগবে এরকম না। বললাম তোমার ছবি সাইন্টিফিক্যালি কারেক্ট হলেই হয়েছে। ঠিক আছে? এরকম আর কি। তারপর দেখো এটাও তো আঁকতে পারবে, যেরকম ভাবে হচ্ছে 2টা লেয়ার দিয়ে জরায়ু টেকে দিলা, তারপরে দেখো সুন্দর করে এইভাবে হচ্ছে তুমি এই যে ভ্রূণাবরণী গুলা দিয়ে দিলা, এবং এখানে এসে কিছু মুচু করে কিছু মিচু করে এরকম কিছু একটা এঁকে দিবা। এটা হইতেছে যে ভ্রূণ। স্যার এটা দেখে খুশি যে ছেলে মেয়ের ইচ্ছা ছিল, সে হয়তো তার মধ্যে কি নাই, শিল্পীর জিন নাই, সে হয়তো পারে নাই, কিন্তু সে চেষ্টা করে গেছে। এরপর দেখো এটা কিন্তু আঁকা তুলনামূলক সোজা। আমি যেটা করতাম সুন্দরভাবে দেখো এরকম একটা গোল একটা মাথা দিতাম, তারপরে যে এরকম ভাবে একটা বডির মতো দিতাম। তারপরে দেখো তো পাটা কি হয়েছে, এরকম উল্টা করে আছে, তাহলে পরের স্টেপ কি হবে, সুন্দর করে এরকম ভাবে দিয়ে তারপরে এরকম ভাবে দিয়ে দিতাম। ঠিক আছে? যে এরকম ভাবে যে হচ্ছে পায়ের মতো কিছু একটা দিয়ে দিলাম। তারপর দেখো হাতটা কিভাবে আছে, হাতটা কিন্তু হইতেছে আমাদের এই যে এরকম সামনের দিকে আছে, সুন্দর করে এরপর হইতেছে এইভাবে হইতেছে হাতটা দিয়ে দিতাম। ঠিক আছে? তো এরকম ছিল মানুষজন অনেকে ক্লাসে বলে এটা নাকি যে তেলা পোকার মতো লাগে, তেলা পোকা হোক যেই পোকাই হোক, কথা হচ্ছে কিছু তো আঁকছো। তো তুমি কিন্তু চাইলে বললাম দেখো 6 পর্যন্ত আঁকতে পারবা, তো বাকিগুলা হয়েছে যারা শিল্পী তুমি শিল্পী মানুষ নইলে আঁকতে পারবে না, দরকার নাই। তুমি যদি এরকম 8টা পয়েন্ট লিখো আর হয়ে যাচ্ছে 6টা ছবি আঁকো, মোর দেন এনাফ, আর কি লাগে? ওকে? তাহলে দেখো পোলাপান আমাদের কিন্তু এখানে ভ্রূণের বিকাশ মোটামুটি হয়েছে, পড়া শেষ। ভ্রূণের বিকাশ যদি মোটামুটি পড়া শেষ হয়, এখন পোলাপান আমরা চলে আসি মেনস্ট্রুয়েশন জিনিসটা কি। ওই ব্যাপারটা হয়েছে আমরা এখান থেকে অল্প একটু করে হয়েছে দেখে নিই মেনস্ট্রুয়েশন ব্যাপারটা কি। এখন কাহিনী হইলো পোলাপান, দেখো আমরা বললাম না যে এখানে সুন্দর করে আমাদের কি হবে, যা আমাদের জাইগোটটা আসবে ওটাকে রিসিভ করার জন্য কি হয়েছে বলতো, এটা এরকম ফুলে ফেপে গেছে। ঠিক আছে? আমাদের যে জরায়ুর ভেতরের যে স্তরটা, ওইটা আবার কোষ বিভাজন টিভাজন করে, সেও কি হয় বলতো, প্রিপারেশন নাই যে কি হইলো আমাদের এখানে এভাবে হইতেছে জাইগোট আসবে, আমরা কি করবো, এভাবে হইতেছে এটা ক্যাচ ধরবো। এখন কাহিনী হলো বলতো, অলওয়েজ কি শুক্রাণু হবে? যদি কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স না হয়, যৌনমিলন না হয়, শুক্রাণু তো হচ্ছে আসবে না। তখন কি হয়েছে বলতো, তখন এই যে হইতেছে আমাদের যে ডিম্বাণু, সে আগাইতে থাকবে, আশা নিয়ে এক বুক আশা নিয়ে সে আগাইতে থাকবে যে শুক্রাণু কি আসলো, হচ্ছে আরেকটু আগাই, আসলো আরেকটু আগে। এদিকে দেখো তো আমাদের জাইগোট তো আমাদের হচ্ছে জরায়ু তো জানে না শুক্রাণু আসছে কি না আসে নাই, সেও নিজেও তো জানে না, সে কি করছে বলতো, ওই যে ডিম্বাণু আসতেছে, তাইলে দেখো যে সুন্দর করে ডিম্বাণু আসতেছে, মানে টাইম হইতেছে ডিম্বাণু আর শুক্রাণু একসাথে মিলিত হবে। সে সুন্দর করে সে কোষ্ঠ হইতেছে, এক্সট্রা কোষ্ঠ সাজে রক্তনালী টালি নিয়ে সে বসে আছে যে হচ্ছে রিসিভ করবে। এখন সে তো আশা করতেছে, এক্সপেক্ট করতেছে কি যে আসবে তো হচ্ছে আমার জাইগোট আসবে, কিন্তু দেখো কি হয়, সে আসে আসে আসে, কে আগে আসতে বলো, ডিম্বাণু, কারণ শুক্রাণু তো আসছে না, ডিম্বাণু হলে আগায়। আর দেখি একটু সামনে গেলে শুক্রাণুকে পাই কিনা। সে আগায় টাগায় কি হলো দেখো তো, যখন সে এখানে জরায়ুতে চলে আসলো, জরায়ুতে দেখে ও মা কে আসছে, আসছে তো ডিম্বাণু, আর জাইগোট তো আসে নাই। তখন দেখা যায় কি হয়েছে বলতো, জরায়ু দেখা যায় মনে তখন খুব দুঃখ পায়, কষ্ট পায়। এবং তখন সে কি করে জানো, যে কোষ যেগুলো ছিল না, যেগুলো সে নতুন করে তৈরি করছিল, এগুলো তৈরি করছিল কার জন্য, জাইগোটকে রিসিভ করার জন্য, জাইগোট নাই। তো তখন কি করে বলতো, এইগুলো সুন্দর করে সে ধ্বংস করে ফেলে, ধ্বংস করে ফেলে। এখন সে যদি হইতেছে দেখো তো, এখান থেকে এগুলার যদি হচ্ছে সে যদি এগুলাকে ধ্বংস করে ফেলে, তাইলে বলো তো দেখি পোলাপান এই জায়গা থেকে যখন এগুলো হচ্ছে বের হয়ে চলে যাবে, তখন এটাকে হইতেছে তখন বলো তো দেখি পোলাপান এখানে রক্তক্ষরণ হবে না? বলো তো দেখি এখান থেকে তখন কি হবে বলো তো, এখান থেকে সুন্দর করে রক্তক্ষরণ হবে। ঠিক আছে? রক্ত বের হইতে থাকবে, ব্লিডিং হইতে থাকবে। এই যে ব্লিডিংটা হয় ওইটাকে আমরা কি বলি বলতো, এটাকে বলতেছে হচ্ছে আমরা মেনস্ট্রুয়েশন। এটাকে আমরা কি বলি বলতো ভাইয়া? মেনস্ট্রুয়েশন, বা কি বলা হয়, পিরিয়ড বলা হয়, তারপরে আর কি বলা হয়, ঋতুস্রাব বলা হয়, এই আর কি। ঠিক আছে? বা ঋতুচক্র বলা হয় এইটা। এবং বলতো এটা কতদিনে হয়? আমার হচ্ছে 1 মাসে একবার, যেহেতু ডিম্বাণু হয় মাসে একটা, তাহলে দেখো তো প্রত্যেক 1 মাস পর পর এই জিনিসটা হতে থাকে। ওকে? প্রত্যেক 1 মাস পর পর এই ব্যাপারটা হতে থাকে। তো এটাই হলো হচ্ছে আমাদের এবং এটা হচ্ছে কখন বন্ধ হয়ে যায় দেখো, এটা হচ্ছে মোটামুটি আমাদের কখন বন্ধ হয়ে যায়, হয়ে যায় হচ্ছে ইয়ার দিকে,
যখন একজন মায়ের বয়স 40 থেকে 50 বছর হয়ে যায় তখন এটা আমাদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তখন কি হলো, মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল। তাহলে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা কি পাবো, মেন পাবো। এবং দেখো বন্ধ হয়ে যাও, যে তুমি যে ভিডিও বন্ধ করে পজ করা বলে না, পজ করা বলে ভিডিওর মধ্যে, দেখো না প্লে পজ বাটন থেকে পজ করা, তাহলে দেখো ভিডিও তুমি কি করে দিয়েছো, হচ্ছে পজ করে দিয়েছো, তাহলে ওইটাকে আমরা কি বলি বলতো, ওইটা বলেছি আমরা মেনোপজ। তাহলে মেনো প্লাস পজ, তাহলে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, ওটাকে বলছি মেনোপজ। ওকে, তাহলে আশা করি তোমরা মোটামুটি একটা প্রপার একটা আইডিয়া পাইছো। ওকে, তাহলে আশা করি ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার তোমাদের কাছে। আচ্ছা, এখন চলো এগুলো হয়ে গেলে চলে আসে হচ্ছে আমরা অমরাতে। অমরাতে যদি পোলাপান চলে আসো, তাহলে তোমরা দেখতে পাবা যে এখানে কি হলো, যে অমরা সংজ্ঞাটা লাগবে, যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃজরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃজরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, তাকে আমরা কি বলতেছি, অমরা বা গর্ভফুল বলতেছি, ঠিক আছে? এবং এটা কখন হইতেছে দেখো তো, নিষেকের 12 সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়। নিষেকের 12 সপ্তাহের মধ্যে অমরা হয়ে যায়, খুবই ইম্পর্টেন্ট এই সময়টা, খুবই 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 ইম্পর্টেন্ট। কাজ দেখো, অমরার কাজ কি, এটা মোটামুটি তোমরা সবাই জানো না। 5টা কাজ আছে বললাম, ভালো কথা। পরীক্ষার সময় যেটা করবো, কাজগুলো কিন্তু পয়েন্ট আকারে লিখবা। পয়েন্ট আকারে লিখলে মার্কস পাওয়ার পসিবিলিটি আর কি হচ্ছে বেশি। তাহলে বললাম দেখো তো, কাজে থেকে কি খেয়াল রাখা লাগবে, যে অমরার সাথে কি হয়, ভ্রূণটা হইতেছে জ্বরের সাথে লেগে থাকতেছে, আমরা যেটা বলছিলাম কেন তৈরি হয়েছিল, ভ্রূণটাকে ধরে রাখবে, সেজন্য বাইরে চলে না যায়। ওকে, আচ্ছা, তারপরে দেখো তো ঘটনা কি হলো, যে শর্করা, আমিষ, স্নেহ, যেগুলো মানে ভ্রূণের খাবার দাবার কিসের মধ্যে দিয়ে যাবে, অমরের মাধ্যমে দিয়ে যাবে। ভ্রূণের যে কার্বন ডাই অক্সাইড, ভ্রূণের যে হচ্ছে তোমার এই যে খাবার দাবার থেকে শক্তি লাগবে, কোষে শক্তি লাগবে না, শ্বসনের জন্য অক্সিজেন লাগবে, কে নিয়ে যাবে, অমরা। আবার হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, বের করে কে নিয়ে আসবে, আমরা। তাই সে অক্সিজেন নিয়ে যাইতেছে, কার্বন ডাই অক্সাইড দিয়ে দিতেছে, তো এটাকে অনেকটা কিসের মতো কাজ করে, ফুসফুসের মতো কাজ করতেছে। আচ্ছা, এরপরে দেখো, অমরা একই সাথে বৃক্কের মতো হইতেছে কাজ করে, ঠিক আছে? অমরা একই সাথে বৃক্কের মতো কাজ করে। সে যেটা করে বলতো, সে হইতেছে যে নাইট্রোজেন জাতীয় যে বর্জ্য পদার্থ হবে, ওইগুলোকে সে কি করে বলতো, সে হইতেছে সুন্দর করে হইতেছে বের করে হচ্ছে দিয়ে দিবে, ঠিক আছে? সে হচ্ছে সুন্দর করে বের করে দিয়ে দিচ্ছে। এবং দেখো, নাইট্রোজেন জাতীয় বর্জ্য কে দেহ থেকে বের করে নিয়ে যায়, কিডনি, ঠিক আছে? তাহলে আমরা কি করতেছে, কিডনি বা বৃক্কের মতো কাজ করে। অমরা দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ কিছু হরমোনও ক্ষরণ করে, ঠিক আছে? তো এই যে অমরার কাজগুলো ভালো করে পড়ে নিবে, পরীক্ষাতে কিন্তু অমরার কাজ আছে। আচ্ছা, এরপরে চলে আসো কোষ বিভাজনের শেষ পর্যায়ের গঠনমুখ ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর পর্যায়কে কি বলে, ব্লাস্টোসিস। আচ্ছা, কয় সপ্তাহ পরে ভ্রূণকে ফিটাস বলা হয়, 8 সপ্তাহ পরে ভ্রূণকে ফিটাস বলে, এবং 28 সপ্তাহ পরে ফিটাস পূর্ণতা প্রাপ্ত হয়। এগুলো কিন্তু বলে আর মাথায় রাখবো। কোনটি জননতন্ত্রের অংশ, শুক্রাশয়, মাথায় রাখা পোলাপান, আমাদের কিন্তু মাথায় রাখবা, যে এই যে আমরা যে বলতেছিলাম একটু আগে, চিন্তা করে দেখো, আমরা কি স্ত্রী প্রজনন অঙ্গ তন্ত্র দেখতেছিলাম, তাহলে স্ত্রী প্রজনন তন্ত্রে দেখো কি কি থাকলো, আমরা পাইছিলাম জরায়ু, তারপর কি হয়েছে দেখো তো হচ্ছে ডিম্বনালী পাইছিলাম, তারপরে কি পাইছিলাম, ভ্যাজাইনা পাইছিলাম, ডিম্বাশয় পাইছিলাম। এর মধ্যে সবচেয়ে বলো তো মুখ্যকে বলবান ভালো, ফুলের অত্যাবশ্যকীয় স্তবক কি ছিল, পুং স্তবক, স্ত্রী স্তবক, ওরা শুক্রাণু ডিম্বাণু তৈরি করতেছিল। এখন দেখো তো, আমাদের এই যে পুং জনন তন্ত্র বলো বা হচ্ছে স্ত্রী জনন তন্ত্র বলো, দুটোর মধ্যে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু যারা তৈরি করবে, এরা যদি না থাকে, বাকিগুলো তো কোনো কাজই নেই। আমাদের মেইন প্রজননের জন্য শুক্রাণু ডিম্বাণু লাগবে, এটা হচ্ছে মেইন কথা। তাই মাথায় রাখা লাগবে, শুক্রাশয় হলো কি বলতো, মুখ্য জননাঙ্গ, ঠিক আছে? এটা হলো কি বলতো, মুখ্য মুখ্য জননাঙ্গ, ঠিক আছে? আবার হইতেছে ডিম্বাশয়, এটাও কি বলতো, মুখ্য জননাঙ্গ, কারণ এরাই হলো কি আমার শুক্রাণু ডিম্বাণু তৈরি করতেছে। আচ্ছা, মরুলা কত কোষ বিশিষ্ট হয়, দেখো 16 কোষ বিশিষ্ট হয়। তারপর এখানে চলে আসো, গর্ভাবস্থা সাধারণত কত সপ্তাহ পর্যন্ত বিদ্যমান থাকে, 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত, এটা কিন্তু বলছিলাম। ভ্রূণ সংস্থাপিত হয় কোথায়, ইমপ্ল্যান্টেশন কোথায় হয়, জরায়ুতে না? আমরা কিন্তু এটাও দেখে নিছিলাম যে জরায়ুতে এটা হয়ে থাকে। আচ্ছা, ভ্রূণ ডিম্বনালী থেকে জরায়ুতে পৌঁছালে তখন এটাকে কি বলা হয়, তখন এটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট বলা হয়। ওকে, আচ্ছা, ফিটাস কত সপ্তাহে পূর্ণতা প্রাপ্ত হয়, ফিটাস পূর্ণতা প্রাপ্ত হয় কত সপ্তাহের জন্য দেখছিলাম, এই যে 28 সপ্তাহে এসে পূর্ণতা প্রাপ্ত হয়ে যায়। ওকে, আচ্ছা, তারপরে তুমি চলে আসো, মানব দেহে চিত্রটি গঠিত হতে কত সময় লাগে। আচ্ছা, বললাম না, ঝামেলা হইলো, তারা এই ছবিটা দিয়ে হচ্ছে দেখাইতে চাইছিল কি জানো, দেখাইতে চাইছিল হচ্ছে তোমার যে মানব দেহে চিত্রটি, মানে তারা মরুলা দেখাইতে চাইছিল, বললাম না যে হচ্ছে নিরেট বলের মধ্যে হলো মরুলা। তো এটা কোন ছবি তোমরা চিনতে পারছো, এটা কিন্তু আমার যতদূর মনে পড়ে তোমাদের ওই যে প্যারেন্ট কাইমার ছবি। প্যারেন্ট কাইমার ছবিগুলো এরকম ছিল না, ওইটাই সুন্দর প্যারেন্ট কাইমার ছবি বা এটা ও চ্যাপ্টার 2 তে বোধহয় এরকম একটা ছবি ছিল। আচ্ছা, যাই হোক, কত সময় লাগে মরুলা তৈরি করতে দেখো তো,
72 ঘন্টা সময় লাগে। চিত্রটির বৈশিষ্ট্য হলো জাইগোটের ক্লিভেজের ফলে হয়, কথা ঠিক আছে। অমরা সৃষ্টির আগে হয় মরুলা, কথা ঠিক আছে। এটি ব্লাস্টোসিস্টের আগের পরে, ঠিক আছে। মরুলার পরে ব্লাস্টোসিস্ট হয়, কথা সবগুলাই ঠিক। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে গেল হচ্ছে ডি। আচ্ছা, এরপরে চলে আসো, নিষিক্ত ডিম্বাণু কোষ বিভাজনের মাধ্যমে ধীরে ধীরে ভ্রূণ গঠন করে। ক্রমবর্ধমান এই ভ্রূণ অমরা নামক বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃজরায়ু এবং আহ মাতৃজরায়ুতে মাতৃজরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপন করা। আচ্ছা, কি বললো? নিষিক্ত ডিম্বাণু কোষ বিভাজনের মাধ্যমে ভ্রূণ তৈরি করলো। আচ্ছা, জায়গা থেকে হচ্ছে ভ্রূণ তৈরি হলে ভালো কথা। ক্রমবর্ধমান ভ্রূণ বিশেষ একটা অঙ্গ, মানে অঙ্গের মাধ্যমে মাতৃজরায়ুতে এবং মাতৃজরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপন করলো। তাহলে অঙ্গটি কত সপ্তাহের মধ্যে হয়? 12 সপ্তাহের মধ্যে। আমরা এটা দেখছি, আমরা 12 সপ্তাহের মধ্যে হয়ে যায়। উক্ত অঙ্গের কাজ কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের বিনিময়ে, বর্জ্য পদার্থ ভ্রূণ দেহ থেকে অপসারণ, ভ্রূণের রক্ষণাবেক্ষণ সবগুলাই। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? ডি। আচ্ছা, তারপর চলে আসো অমরা কি। আমরা সুন্দর করে বলছি, সংজ্ঞাটা পড়ছি। আম্বিলিকাল কর্ড কি? ওই যে, তাহলে যে নালীটা দিয়ে কি হয় তোমার জরায়ু বা অমরার সাথে আমার ভ্রূণের কানেকশন হয়, ওটা বলি আম্বিলিকাল কর্ড। ক্লিভেজ কি? এটাও কিন্তু বলছি একদম শুরুতে, জাইগোটে বা ভ্রূণে যে কোষ বিভাজন চলে তাকে আমরা কি বলি? ক্লিভেজ। ব্লাস্টোসিস্ট কি? ওইটাও আমরা হচ্ছে মোটামুটি পড়ে নিচ্ছি, যে গঠনোন্মুখ যে ভ্রূণটা যেটা হচ্ছে জরায়ুতে পৌঁছায় আমাদের ডিম্বনালী থেকে, ওইটা আমরা কি বলতেছি? ব্লাস্টোসিস্ট। ওকে। আচ্ছা, তাহলে দেখো এগুলো যদি পড়ে নিয়ে পরে দেখো জ্বরের কোন অঙ্গটি বৃক্কের মতো কাজ করে, এটাও আমরা বলছি। অমরা কেন ফুসফুসের সাথে তুলনা করা হয়, এটাও আমরা বলছি। ভ্রূণের বেড়ে ওঠায় অমরা গুরুত্বপূর্ণ কিনা, এগুলো আমরা পড়ছি। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমাদের অনুধাবনের কোয়েশ্চেন গুলো মোটামুটি হয়ে গেল। তারপরে চলে আসো বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন। বলছে পুং জননকোষ স্ত্রী জননকোষ মিলে জাইগোট তৈরি হলো, এ এ থেকে কি হলো? বি ভ্রূণ তৈরি হলো, সি হলো অমরা। অমরার মাধ্যমে ভ্রূণ আর যে জরায়ু কানেক্টেড থাকে, যে মাঝখানে এটাকে দিয়ে দিছে। বলছে বি এর বিকাশ কিভাবে ঘটে, তাহলে বলেই দিছে, আমি কিন্তু এক্সপ্লেন করছি এটা কিভাবে আমি লিখবো, এখানে নতুন করে বলতেছি না। তারপরে দেখো সি এর ভূমিকা কি, এটাও সুন্দর করে বলছে, এখানেও বলতেছি না। তাহলে অমরের ভূমিকা কি লিখে দিবা, সুন্দর করে পয়েন্ট আকারে লিখে দিবা, ঠিক আছে। এগুলো থেকে নাম্বার মিস গুলো ধরে পিটাবো। চলে আসি হচ্ছে এইডস এ। আচ্ছা, এইডস থেকে কি জানা লাগবে? পূর্ণ এইডস এর ক্ষেত্রে মাথায় রাখা লাগবে, এইডস হলো রোগের নাম, ভাইরাসের নাম কি? এইচআইভি। তোমরা এই দুটোর মধ্যে প্যাচ লাগাও। ভাইরাসের নামটা হলো এইচআইভি, যেটা এইডস তৈরি করবে, তাহলে ওটার নাম কি হলো? এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর এইডস হলো কি বলতো পোলাপান? এইডস হলো হইতেছে আমাদের রোগের নাম, ঠিক আছে। সেটা হলো যে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে। তাহলে এইটা হলো রোগের নাম, দুইটার মধ্যে কিন্তু হচ্ছে প্যাচ লাগানো যাবে না। কেন হয়? ঠিক আছে, যে অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে। তারপরে দেখো তো, তারপর হচ্ছে রক্তের মাধ্যমে ছড়াইতে পারে, ঠিক আছে। তুমি আক্রান্ত ব্যক্তির রক্ত একজন সুস্থ মানুষের শরীরে দিয়ে দিলা, তারপরে দেখো আক্রান্ত মায়ের গর্ভের সন্তান এইডস রোগে আক্রান্ত হইতে পারে, এটাও হইতে পারে, ঠিক আছে। বা মায়ের দুধ পান করলে সেও হইতে পারে। ওকে। তারপরে দেখো তো এইচআইভি জীবাণুযুক্ত ইনজেকশনের সিরিঞ্জ, সুচ, দন্ত চিকিৎসা যন্ত্রপাতি, এই যে মানে হইতেছে, ধরো তোমার এখানে হচ্ছে রহিমের ধরো এইডস হইছে, ওই রহিমের এইডস হইছে, তারপর ধরো এটা রহিমের শরীরে আমরা কোনো অপারেশন করলাম, ওই জিনিসপত্র ভালো করে আমরা স্টেরিলাইজ করলাম না, অপারেশনের যন্ত্রপাতি স্টেরিলাইজ না করলে আমরা করিমের অপারেশন করে দিলাম, তখন এটা হবে। রহিমের চুল কাটলো যে, ধরো হচ্ছে তোমার শেভ করলো যে ব্লেড দিয়ে, ওই ব্লেড দিয়ে আমরা করিমেরও শেভ করে দিলাম, তখনও কি হতে পারে? এইডস কিন্তু হয়ে যেতে পারে। তো এই ব্যাপারগুলো হইতেছে আমাদের একটু সচেতন থাকা লাগবে, ঠিক আছে। চেষ্টা করা লাগবে যেন শেভ বা এই জাতীয় কাজকর্ম করলে ঘরেরটা যেন ঘরেই করতে পারি, এবং যদি হচ্ছে বাইরে যাই ভালো কোনো জায়গাতে যেখানে তোমার কি হইতেছে হাইজেনিক ওয়েতে হইতেছে ব্যাপারগুলো করা হবে। ওকে। তাহলে শুধু এইচআইভি না, এইচআইভির সাথে হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, খুবই ঝামেলার জিনিস, এগুলো হয়ে যেতে পারে। ওকে। আচ্ছা, তারপর চলে আসো এইডস এর লক্ষণ কি? শরীর ওজন দ্রুত কমতে থাকবে, তোমার জ্বর থাকে, মানে এইডস এর লক্ষণ হলো তোমার বডির হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, অ্যান্টিবডি কমে গেছে, ডাব্লিউবিসি দুর্বল হয়ে গেছে, ওইগুলা কাজকর্ম করতেছে না, তখন তোমার চারপাশে সমস্ত রোগ জীবাণু এসে তোমার শরীরে সমস্ত রোগ করে ফেলবে, যে ওজন অসুস্থ হয়ে যাবে, ওজন কমতে থাকবে। তোমার যেই রোগী হোক, জ্বর তো মোটামুটি একটা কমন সিনড্রোম, জ্বর হবেই। তার হচ্ছে পাতলা পায়খানার জীবাণু, তোমার চারপাশে কত রকমের জীবাণু হচ্ছে, পাতলা পায়খানা চলতেই থাকবে, শুকনো কাশি হবে, ঠিক আছে। ঘাড় বগলে ব্যথা হবে, মুখমণ্ডল খসখসে হয়ে যাবে, তারপর মুখমণ্ডল চোখের পাতা এগুলো হচ্ছে ফুলে যাবে, সারা দেহে চুলকানি হবে। লক্ষণগুলো ভালো করে পড়ে নিবা। ওকে। আচ্ছা, কত মাস পরে এইডস এর লক্ষণ প্রকাশ পায়? 6 মাসের মতো। আচ্ছা, তারপর বলছে পি দ্বারা সৃষ্টি, পি হলো এইচআইভি সৃষ্ট রোগের ক্ষেত্রে অ্যান্টিবডির পরিমাণ কমতে থাকে, কথা ঠিক। আক্রান্ত মায়ের গর্ভের সন্তান আক্রান্ত হয় না, কথা ভুল। তারপর আক্রান্ত হওয়া থেকে সরাসরি ছড়ায়, সরাসরি সন্তানের ছড়ায় না, আসলে সরাসরি তো হয় না, আক্রান্ত বাবা থেকে মায়ের হয়, এবং মা থেকে, মা যদি হইতেছে পরবর্তীতে হইতেছে মা, আক্রান্ত মা যদি হচ্ছে কোনো বাচ্চা নেন, তখন কি হয়? মায়ের বডি থেকে হচ্ছে সন্তানের, ওই সন্তানের বডিতে আসবে, তাহলে তখন হইতেছে হবে। তাহলে এটাও কারেক্ট। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি? 1 আর 3। ওকে।
আচ্ছা, এরপরে চলে আসি এইচআইভির কারণে কমতে থাকে কোনটা? কমতে থাকে হচ্ছে শ্বেত রক্তকণিকা, কমতে থাকে হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্সার হয়ে গেল হচ্ছে কি সি। তারপর দেখো এইডস রোগের লক্ষণ হলো কোনটা? এইডস রোগের লক্ষণ হলো শরীরের ওজন দ্রুত কমতে থাকে, কথা ঠিক আছে। ঘাড় বগলে ব্যথা হয়, এটাও ঠিক আছে। গিট ফুলে যায় পোলাপান, মাথায় রাখবা গিট কিন্তু এটাতে ফুলে না, কোন রোগে ফুলে বলো? এটা না বলতে বললে ধরেছে পিটাবো, বলো। রিউমাটয়েড আর্থ্রাইটিস মনে আছে? বাত জ্বর, ওইখানে কিন্তু গিয়ে দেখবা। ঠিক আছে, ওই যে বাত জ্বর গেটে বাত, ওই যে বাত জ্বর গেটে বাত, এইগুলাতে গিয়ে দেখবে হচ্ছে কিন্তু তোমার হাতের গিট ফুলে যাইতেছে, ওইগুলাতে এসে গিয়ে দেখবা বাত জ্বর, তারপর হচ্ছে গেটে বাত, এরকম কয়েকটা রোগ আছে তোমাদের, ওইগুলাতে গিয়ে দেখবা কিন্তু হচ্ছে গিট ফুলে যায়। তাহলে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? 1 আর 2। ওকে। আচ্ছা, তারপর এইচআইভি কে কেন ঘাতক ভাইরাস বলা হয়? এটা তো আমরা জানি, এইচআইভি হলে মানুষ বাড়ে, ঠিক আছে, মানে না, মানুষ হচ্ছে বাঁচে না, ঠিক আছে। এইচআইভি হলে মানুষ হচ্ছে বাঁচতেছে না। কেন বাঁচবে না? তার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে কমে যাইতেছে, তখন সে অনেক রকমের রোগে আক্রান্ত হবে, মানুষটা মারা যাবে। তাই এইচআইভি হয়ে গেলে মানুষ হইতেছে কি হয় বলতো? হচ্ছে এইচআইভি মানুষ হলে মারা যাইতেছে, তাই এইচআইভি কে ঘাতক ভাইরাস বলতেছে। তারপরে সৃজনশীল কোয়েশ্চেনটা দেখো, যে এক ধরনের জীবাণুর কারণে মানবদেহের শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যায়, ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। জীবাণুটি মানবদেহে অনেকদিন পর্যন্ত সুপ্তাবস্থায় থাকতে পারে। জীবাণুটা কোনটা? এইচআইভি। রোগটা হলো কি বলতো? এইডস। ওকে। উল্লিখিত রোগের কারণ সমূহ বর্ণনা করো। তাহলে আমরা কারণ একটু আগে পড়লাম, তারা বলছে কি রোগ প্রতিরোধে করণীয়। তোমাদের বই কিন্তু প্রতিরোধটা বা প্রতিকার দেয় না, তুমি কি করবে? কারণের উল্টাটা হইতেছে গেছে কি, তুমি হচ্ছে কি হয়ে যাবে, তোমার প্রতিরোধ হয়ে যাবে। যেমন কি ছিল, অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে ছড়াইতে পারে, তাহলে হচ্ছে কি এটা তুমি উল্টা কি লিখবা? নিরাপদ যৌন মিলনের ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে বললাম দেখো, তারপর কি করা গেল, যে আক্রান্ত ব্যক্তির রক্ত থেকে অন্য মানুষকে সুস্থ মানুষ দিলে হতে হবে, তাহলে কি রক্ত দেওয়ার আগে রক্ত পরীক্ষা করে দেখতে হবে এডস আছে কিনা। মানে যতগুলো পয়েন্ট ছিল জাস্ট কি করবে, উল্টায়া দিবা, তাইলেই মোটামুটি হয়ে গেল। ওকে। তাহলে এইখান থেকে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে চলো আমরা চলে আসতেছি আমাদের লাস্ট স্লাইডে। তাহলে পোলাপান, আশা করি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক কোনগুলো হয়েছে বুঝতে পারছো। এরপরেও আমি একবার রিপিট করে যাই, সেটা হলো ভালো করে কি পড়বা। ক খ এর জন্য এই যে বহি নিষেক, অন্ত নিষেক, তারপরে হচ্ছে যে হরমোনের যে ব্যাপারগুলো, এগুলো পড়ে নিবা। আর এখান থেকে গ ঘ এর কি কোয়েশ্চেন আসে? গ ঘ এর কোয়েশ্চেন আসে হচ্ছে তোমার, আসবে হইতেছে সুন্দর করে মানব ভ্রূণের বিকাশ, তারপর সে আসবে অমরার কাজ, তারপরে কি আসবে তোমার এখান থেকে ওই যে এইডস। ঠিক আছে, এই জিনিসগুলো দেখা যায় গ ঘ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো হইতেছে ভালো করে পড়ে নিবা। তো আশা করি তোমরা হইতেছে পরীক্ষাতে আসলে এখানের কোয়েশ্চেন গুলো ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারবা। সবার জন্য শুভকামনা থাকলো, দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।